আজ আমরা এক রহস্যে ঘেরা লাইট শপের গল্প শুনব। মূলত আজকের গল্পটি কিছু অদ্ভুত মানুষের। কোনোভাবে তারা এক অন্ধকার গলিতে আটকে যায়। তারা সবাই কোনো না কোনোভাবে এক লাইট শপের সাথে জড়িত। এটা কি সাধারণ কোনো লাইট শপ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? প্রথমে কাহিনী বুঝতে একটু জটিল হলেও ধীরে ধীরে সকল রহস্যের জট খুলবে। আর সব কিছু বুঝতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে ঘুরে আসি এক রহস্যে ঘেরা লাইট শপ থেকে। গল্পের শুরুতে সাদা কাপড় পরা এক মেয়েকে দেখি। সে এক লাইট শপের বাহির থেকে দেখে চলে যায়। ভেতর থেকে দোকান মালিক অনিয়ং ব্যাপারটা খেয়াল করে। আমরা দেখি এই দোকানটা ছাড়া পুরো এলাকাটাই অন্ধকার ছিল। অন্যদিকে হিয়ানমিন নামের এক ছেলেকে বাসে দেখি। বাস থেকে ও নেমে দেখে এক মেয়ে বাস স্টপে বসে আছে, যার নাম জি ইয়ং। মেয়েটিকে দেখতে খুবই আজব লাগছিল। পরদিনও কাজ থেকে ফিরে হিয়ানমিন মেয়েটিকে দেখতে পায়। আজ মেয়েটির সাথে একটি সুটকেসও ছিল। হিয়ানমিন শুনতে পায় মেয়েটি হাতের তালু দিয়ে ট্যাপ ট্যাপ শব্দ করছে, যেটা খুবই অদ্ভুত। তৃতীয় দিন হিয়ানমিন ওর সাথে কথা বলে। এত রাতে এখানে কি করছেন? ও বলে, অপেক্ষা করছি। হিয়ানমিন বলে, এটাই শেষ বাস ছিল, মনে হচ্ছে আপনি কোথাও যাবেন। এ সময় এখানে ট্যাক্সি পাবেন না, আপনার উচিত কোনো ট্যাক্সি বুক করা। জিয়াং বলে, আমার ফোনটা হারিয়ে গেছে। হিয়ানমিন বলে, আপনি আমারটা ইউজ করতে পারেন। তবে অবাক করার বিষয় হলো ওর ফোনের গ্লাস ভাঙা ছিল। এটা কখন কিভাবে হলো সেটা ও নিজেও জানে না। হিয়ানমিন বলে, আপনার ফোন নাম্বারটা বলুন। জিয়াং ওর দিকেই তাকিয়েছিল। ও বলে, না না, আমি অন্য কারণে ফোন নাম্বার চাচ্ছি না, আপনার ফোনটা খোঁজার জন্যই চাচ্ছি। আচ্ছা, আপনি কল করে দেখুন। জিয়াং বলে, তুমি আমায় চেনো তাই না? ওর এই প্রশ্নে হিয়ানমিন অবাক হয়। আমাদের কি আগেও দেখা হয়েছে? ও আর কিছু না বলে চলে যায়। পরদিন হিয়ানমিন ফিরে দেখে বৃষ্টি দিয়ে মেয়েটি বসে আছে। ও বলে, আপনি ছাতাটা রাখতে পারেন, আমার বাসা কাছেই আছে। জিয়াং আজও জিজ্ঞেস করে, তুমি কি আমায় চেনো না? হিয়ানমিন বলে, হ্যাঁ, গতকালই তো আমাদের কথা হয়েছে। ও বলে, তুমি আমায় চেনো কারণ গতকাল আমায় দেখেছ, এর আগের দিনও, আগামীকালও কি আমাদের দেখা হবে? ওর এসব কথা হিয়ানমিনের খুবই আজব লাগে। জিয়াং বলে, দিনটা শেষ হতে চলেছে, আমার কাছে বেশি সময় নেই, আমার ঠান্ডা লাগছে, তোমার বাসা তো কাছে, আমি যাব তোমার সাথে। আর ওর সাথেই হাঁটতে শুরু করে। যদিও হিয়ানমিনের কাছে এসব অদ্ভুত লাগছিল, এরপরও ওকে বাসায় নিয়ে আসে। হিয়ানমিন সোমাং অ্যাপার্টমেন্টের ৮ নাম্বার ফ্লোরে থাকে। জিয়াং যখনই ওর ঘরে ঢোকে দরজাটা নিজে থেকেই আটকে যায়। এরপর ইউজিন ইউনিভার্সিটি হাসপাতাল দেখানো হয়। হাসপাতালের ৮ নাম্বার ফ্লোরে আইসিইউ। বাকি নার্সরা হেড নার্স মিস হিউকে আজ ওদের সাথে খাবার খেতে বলে। উনি সব সময় কাজ নিয়েই পড়ে থাকে। প্রথমে মিস হিউ রাজি হচ্ছিল না। ইয়ংজি নামের নার্স বলে, আমি সব কিছু সামলে নিব, আপনি যান। এজন্য উনিও রাজি হয়ে যায়। ইয়ংজি যখন একাই কাজ করছিল, এ সময় এখানে অচেনা এক লোক আসে। ইয়ংজি বলে, রাতের বেলা এখানে কারো আসার অনুমতি নেই। লোকটি জিজ্ঞেস করে, মর্গ কোথায়? ইয়ংজি কিছু বলার আগেই এখানে এক রোগীর অবস্থা খারাপ হয়ে যায়, যার ফলে সবাই সেই রোগীর কাছে চলে যায়। যতক্ষণে ও কাজ শেষ করে ডেস্কে ফিরে, লোকটি এখান থেকে চলে গেছে। এবার বিয়াংজিন নামের এক লোককে দেখি। ওনার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এর উপর এক কুকুরের অনবরত চিল্লানোতে উনি ঘুমাতেই পারছিল না। ওনার তো অনেক রাগ হয়। দৃশ্য যায় লাইট শপে। আজব বিষয় হলো, অনিয়ং দোকানের ভেতরেও সবসময় সানগ্লাস পরে থাকে। যখনই কোনো কাস্টমার আসে, অনিয়ং তাকে জিজ্ঞেস করে এখানে আসার তার উদ্দেশ্যটা কী। এখানে ওই লোকটাও আসে,
যে হাসপাতালের আইসিইউতে ঢুকে গিয়েছিল। লোকটি আশেপাশে দেখে চলে যায়। এবার ইলকোয়াং গার্লস হাই স্কুল দেখানো হয়। মাঠে একটা মেয়ে সবার থেকে আলাদা হয়ে এভাবে হাঁটছিল। ক্লাসে সবার সেলফ স্টাডির সময় চলছিল। ক্লাস থেকে হিয়নজু মাঠের মেয়েটিকে হাই বলে, তবে নিচের মেয়েটা কোনো রিয়্যাক্ট করে না। ক্লাসে ম্যাম হিয়নজুর 3 বান্ধবীর নাম ডাকলেও হিয়নজুর নামটা ডাকে না। এ সময় বিজলি হলে সবাই ভয় পেয়ে যায়। ওদের বান্ধবী বোবে ভূতের কাহিনী বলতে থাকে। শুনেছি স্কুলে একটা ভূত মেয়ে আছে। কেউ জানে না ও কোথায় থেকে এসেছে। খালি সিট পেলেই ও নাকি সেখানে বসে পড়ে। অনেকেই তাকে দেখেছে। আমাদের ক্লাসেও কিন্তু একটা খালি সিট আছে। এসবে ওরা ভয় পেয়ে যায়। বাড়ি ফেরার সময় বোবে বলে, এই অন্ধকার গলির ব্যাপারে জানো, অনেকেই নাকি দেখেছে রাতের বেলা এখানে ভূতরা ঘুরে বেড়ায়। ওরা 3 জন ভয় পেয়ে চলে যায়। হিয়নজুকে এই গলি থেকে ওর মায়ের জন্য কিছু নিতে হবে, তাই ও একাই গলি দিয়ে যেতে থাকে। ওদিকে বিয়াংজিন কুকুরটাকে খুঁজতে খুঁজতে লাইট শপে চলে এসেছে। ওনার খুবই ঠান্ডা লাগছিল। উনি এখানের একটি লাইট ধরতেই যাচ্ছিল। এর সাথেই ওনিয়ংয়ের সানগ্লাসটা কেমন যেন হয়ে যায়, আর ওনাকে সেটা ধরতে নিষেধ করে। বিয়াংজিনও চলে যায়। এ সময় হেয়ন নামের এক মহিলা আসে। ও লাল হিল পরেছিল আর পুরো ভেজা অবস্থায় ছিল। ও একটি লাইট ধরতে যাচ্ছিল। ওনিয়ং ওকেও কিছু ধরতে নিষেধ করে, আর সানগ্লাসটা ছুঁতেই ও চলে যায়। হিয়নজুর মনে হচ্ছিল কেউ ওর পেছনে আছে, কেউ তো ওর পিছু করছে। ও ভয় পেয়ে জলদি লাইট শপে চলে আসে। ওনিয়ং ওকে চেনে। আমরা বুঝতে পারি হিয়নজু প্রায় সময়ই এখান থেকে লাইট কিনতে আসে। ওনিয়ং ওকে বাটার ফ্লেভারের একটি ক্যান্ডি খেতে দেয়। হিয়নজু বলে, তুমি সব সময় ক্যান্ডির খোসা খুলে আমাকে কেন দাও? আমি কি বাচ্চা নাকি? ওনিয়ং বলে, তুমি আমার কাছে বাচ্চাই থাকবে। এই যে বাচ্চাদের নেকলেস পরে আছো। ও বলে, কারণ ছোটবেলায় আমার বাবা আমাকে এটা উপহার দিয়েছে। ওনিয়ং বলে, আমারও একটা মেয়ে ছিল। হিয়নজু বলে, আচ্ছা তোমার বয়স কত? ওনিয়ং বলে, অনেক। হিয়নজু বলে, তুমি এতগুলো কফি কেন খাও? ও বলে, কারণ দোকানটা সূর্যের আলো পর্যন্ত খোলা থাকে। হিয়নজু বলে, ভালোই হয়েছে, তুমি আছো দেখেই এই অন্ধকার গলিতে আমি একটু সাহস পাই। সবাই বলে এখানে ভূত আছে। আমিও আজ কিছু দেখেছি। ক্লিয়ারলি দেখিনি, তবে কিছু একটা অন্ধকারে ছিল। ওনিয়ং অবাক হয়ে বলে, আমার মনে হয় তুমি ওসব দেখতে পাও যেটা সাধারণ মানুষ দেখতে পায় না। কিছু মানুষের কাছে সৃষ্টিকর্তার স্পেশাল পাওয়ার থাকে, যারা স্ট্রেঞ্জারদের দেখতে পায়। তোমার মতো আমিও তাদের দেখতে পাই। স্ট্রেঞ্জাররা দেখতে সাধারণ মানুষের মতোই, কিন্তু ধ্যান দিয়ে দেখলে তাদের মাঝের পার্থক্যটা বোঝা যায়। এই দোকানেও এমন অনেকেই আসে। হিয়নজু বলে, এমন কাউকে দেখলে আমি কি করব? ওনিয়ং বলে, প্রথমত তাদের দিকে তাকাবে না। যদি তাকিয়েই ফেলো, এমন ভান করবে যেন তুমি আজব কিছুই দেখনি, আর বাহানা করে জলদি সেখান থেকে চলে আসবে। এর সাথে আমরা আয়নাতে দেখি ওনিয়ং আসলে খুবই বৃদ্ধ, তবে সবাই ওকে এতটা ইয়ং দেখছিল। এর মানে ও সাধারণ কেউ না। ওনিয়ং ওকে একটি লাইট উপহার দেয়। হিয়নজু খুশি খুশি চলে যায়। হিয়নজু ক্যান্ডির খোসা দিয়ে যে বাটারফ্লাই বানিয়েছে ও সেগুলো যত্ন করে রেখে দেয়। এখানে হিয়নমিন জিয়ংকে তোয়ালে দেয় শরীর পোছার জন্য। এ সময় ও দেখে জিয়ংয়ের হাতের তালুতে নখ। ও ভয় পেয়ে যায়। এর সাথেই জিয়ং ওর সুটকেস খুলে কাছে নিয়ে হিয়নমিনের দিকে এগোতে থাকে। হিয়নমিন ভয়ে মরেই যাচ্ছিল। একটু পর হিয়নজু বাড়ি আসে। জিয়ং সুটকেসটা টেনে টেনে নিয়ে যাচ্ছিল। হিয়নজু ওকে গুড ইভিনিং বলে। জিয়ং অবাক হয়ে ওর দিকে তাকায় যে মেয়েটা ওকে দেখতে পাচ্ছে। আমরা দেখি ওর সুটকেস থেকে রক্ত পড়ছে। এর মানে ও হিয়নমিনের সাথে কিছু তো করেছে। পরের দৃশ্যে সুনহে নামের এক স্ক্রিপ্ট রাইটারকে দেখি। সে নতুন বাসা খুঁজছিল
যেখানে কোনো শব্দ থাকবে না। ব্রোকার বলে এখানে আশেপাশে কেউই থাকে না, তাই সমস্যা নেই। আর ওকে একটি দরজা খুলতে নিষেধ করে, কারণ রুমটার কাজ পুরোপুরি শেষ হয়নি। ঘরের ভাড়াও কম ছিল, এজন্য সুনহে ঘরটা নিয়ে নেয় আর ওই দরজায় পর্দা লাগিয়ে দেয় যেন সেখানে ওর নজর না যায়। এরপর জিউং নামের ছেলেটিকে দেখি। অন্ধকার গলি দিয়ে যেতে ওরও ভয় হচ্ছিল, মনে হচ্ছিল কেউ ওর পেছনে। তাইও ভয়ে জোরে জোরে গান গাইতে গাইতে যেতে থাকে। এ সময় সুনহে স্ক্রিপ্ট লিখছিল আর জিউংয়ের গানের শব্দে ও খুবই বিরক্ত হয়। জিউং এখানে লাইট শপের কাছে পৌঁছায়, তবে ভেতরে না গিয়েই চলে যায়। সুনহে যখন কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে, তখনই পেছন থেকে কোনো এক ছায়া উঠে লাইটটা অফ করে দেয়। দরজার বাহিরেও সেই ছায়াটাকে আমরা দেখতে পাই। পরদিনও জিউং গলি দিয়ে যেতে ভয় পাচ্ছিল। সুনহে নিজের কাজ করছিল। এর মাঝে ঘরের দুটো লাইটই অফ হয়ে যায়। ওর মনে হচ্ছিল ঘর অনেক পুরনো, এজন্যই এমনটা হচ্ছে। তাই ও ব্যাপারটাতে পাত্তা দেয় না। তবে আমরা আবারও ওর দরজায় সেই ছায়াটিকে দেখতে পাই। দৃশ্য হাসপাতালে যায়। ডাক্তার বলে এই রোগীকে দেখে মনে হচ্ছে ও বেশি দিন বাঁচবে না। পাশের বেডের এক রোগী হাওয়ায় কারো সাথে কথা বলছিল। কে তুমি? যাও এখান থেকে। মিস হিউ বলে এই রোগী মাদকাসক্ত, এজন্য প্রায়ই এমন আচরণ করে। এতে অন্যান্য রোগীদেরও সমস্যা হয়। ডাক্তার বাইরে এসে রোগীর পরিবারকে জানায় ওনার বাঁচার চান্স খুবই কম। আমাদের সাধ্যমতো আমরা সব করেছি। এখন ওনার ইচ্ছে শক্তির উপরই সব নির্ভর। উনি বাঁচতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না। মহিলাটি কাঁদতে থাকে। রোগীর বেঁচে থাকা যদি রোগীর ইচ্ছে শক্তির উপরই নির্ভর থাকে, তাহলে ডাক্তারদের কাজ কি? ওনাদের কথায় আমরা জানতে পারি সম্প্রতি এই এলাকায় এক বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানের অনেকেই আইসিইউতে ভর্তি। রোগীর পরিবারের কথা ভেবে ইয়ংজি মন খারাপ করে ওয়াশরুমে বসেছিল। তখনই এক মহিলা এসে চিল্লাতে থাকে, যেখানে রোগী তার হুঁশেই নেই, সে কিভাবে ইচ্ছে শক্তি দেখাবে? ইয়ংজি বলে আমি নিজেও সেটা জানি না। একবার আমারও বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে কোমায় ছিলাম। তখন ডাক্তারও আমার মাকে একই কথা বলেছে। তবে আমার মা হাল না ছেড়ে প্রতিনিয়ত আমার জন্য দোয়া করে যেত। এর কিছু সময় পরই আমি হুঁশে চলে এসেছি। তো আমার মনে হয় না শুধু আমার একার ইচ্ছা শক্তিতে আমি হুঁশে এসেছি। আপনি ধৈর্য ধরুন। এ সময় ওই মহিলা রেগে দরজার উপর থেকে চিল্লাতে থাকে, আমি কিছুই জানি না, তোমাকে যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। এটা হেয়ন ছিল। একটু পরই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ইয়ংজি বের হয়ে দেখে এখানে তো কিছুই নেই। ওদিকে সুনহে গোসল করে চুল শুকাচ্ছিল। ওর মনে হচ্ছিল কেউ ওকে দেখছে। বাহিরে দিয়ে জিউং যাচ্ছিল। এ সময় ও হিয়নজুকে দেখতে পায়, যে কিনা লাইট শপে যাচ্ছিল। জিউং দেখে হিয়নজু ভয় পেয়ে পালায়। আসলে এটা একদম শুরুর দৃশ্যটাই ছিল, যখন হিয়নজু মনে করেছিল কেউ ওর পিছু করছে। আসলে সেটা জিউং ছিল। এর মানে প্রতিটা চরিত্রের দৃষ্টিকোণ থেকে কাহিনী আলাদা আলাদা করে দেখানো হচ্ছে। সুনহে যখন কাজ করছিল, হঠাৎ পুরো ঘরের লাইট চলে যায়। আজব বিষয় হলো, শুধু ওই রুমের লাইট জ্বলছিল যেখানে ব্রোকার ওকে যেতে নিষেধ করেছে। সুনহে সাহস করে দরজাটা খোলে, তবে সেখানে একটি লাইট ছাড়া আর কিছুই ছিল না। এ সময় জিউং এখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ লাইট বন্ধ হলে ও ভয় পেয়ে যায়। সুনহে লাইটটা অফ করেছে। ও রেগে বলে, তুমি ওই ছেলেটা যে প্রতিদিন এত জোরে জোরে গান গাও। কিন্তু কেন যেন জিউং ওর দিকে তাকিয়ে ভয় পেয়ে পালিয়ে যায়। আমরা দেখি সুনহে লাইটটা অফ করার পরও সেটা একটু একটু জ্বলছিল। অন্যদিকে ক্লাস শেষে ওদের বান্ধবী উতেমা ঘুমাচ্ছিল। ওরা দুজন উতেমাকে না নিয়েই চলে যায়। হিয়নজু ওকে বলে, উঠো, সবাই চলে গেছে।
উতেমা বলে, আরেকটু, তুমি অনেক সুন্দর। এই বলে ও আবারও ঘুমিয়ে পড়ে। এজন্য হিয়নজুও চলে যায়। হিয়নজু যাওয়ার সময় আজ এখানে হিয়নকে দেখতে পায়। বৃষ্টি হচ্ছিল, এ কারণে হিয়নজু ওর সাথে ছাতাটা শেয়ার করে। হিয়ন বলে, তুমি কোথায় যাচ্ছ? হিয়নজু বলে, লাইট শপে। হিয়ন বলে, কেন সেখানে যাচ্ছ? ও বলে, আমার মায়ের এক কাজে। হিয়ন জিজ্ঞেস করে, কোথায় থাকো তুমি? ও বলে, সোমাং অ্যাপার্টমেন্টে। হাঁটতে হাঁটতে হঠাৎ হিয়নজু খেয়াল করে মহিলাটি অদ্ভুতভাবে অনেক বড় হয়ে যাচ্ছে। ওর হাত, চুল সব কিছু ভয়ঙ্কর হয়ে গেছে। হিয়নজু এতে অনেক ভয় পেয়ে যায়। ওর অনিয়ংয়ের কথা মনে পড়ে। আজব কিছু দেখলে এমন ভান ধরতে যেন সব কিছুই স্বাভাবিক, আর বাহানা করে জলদি চলে আসতে। হিয়নজু বলে, আমার মা বলেছে জলদি যেতে, আর হাঁটতে শুরু করে। কিন্তু ও দেখে এটা ওর পিছু করছে। হিয়নজু ভয়ে চিল্লাতে থাকে। শব্দ শুনে অনিয়ং বাহিরে চলে আসে। অনিয়ং হিয়নকে দেখে হিয়নজুকে বলে, তুমি বাড়ি যাও। হিয়নজু চলে গেলে অনিয়ং ওর চশমাটা সরায়, যেটা দেখে হিয়নের সাইজ স্বাভাবিক হয়ে যায়, আরও চলে যায়। জিনিসটা খুবই অদ্ভুত। নিশ্চয়ই অনিয়ংয়ের কাছে স্পেশাল কোনো পাওয়ার আছে। এদিকে উতেমার ঘুম ভাঙলে ও সেই খালি সিটে ওই মেয়েটাকে দেখতে পায় যাকে হিয়নজু হাই বলেছিল। মেয়েটি বলে, আমি যাকে দেখেছি তুমিও কি তাকে দেখেছ? হয়তো ও হিয়নজুর কথাই বলছিল। সুনহে ঘুমাচ্ছিল। উপর থেকে পানি পড়লে ওর ঘুমটা ভেঙে যায়। জিয়ং এখনও গলিতে হাঁটছিল। আজ ওর সাথে জিয়ংয়ের দেখা হয়। দুজন লাইট শপের দিকেই যাচ্ছিল, এজন্য জিয়ং ওর সাথে ছাতাটা শেয়ার করে। সুনহে গোসল করার সময় আমরা ওর উপরে অন্য কারো চুল দেখতে পাই। গোসল শেষে ও এখানে এতগুলো চুল দেখে ভয় পেয়ে যায়। এ সময় ঘরের লাইটগুলোও বন্ধ হয়ে যায়, দরজাটাও নিজে থেকে লেগে যায়। সুনহে বুঝতে পারে এই ঘরে ও একা না। একই সময় ওরা বাহিরে দিয়ে যাচ্ছিল। জিয়ং বলে, এখানে নতুন একজন থাকতে এসেছে, কিন্তু আমি ওই দিন তার পেছনে অশরীরী কিছু দেখতে পেয়েছি। এ কারণেই ছেলেটা ভয় পেয়ে পালিয়েছিল। ভেতরে সুনহে এবার সেই অশরীরীটাকে দেখতে পাচ্ছিল। আমাদের দেখানো হয় সুনহে যখন ঘুমাচ্ছিল উপরে এই অশরীরীটাই ছিল। ওর চুল থেকেই টপ টপ করে পানি পড়ছিল। গোসলের সময়ও এটাই ওর পিছু ছিল, আর ও সময়ও পেছন থেকে এটাই এসে লাইট অফ করেছিল। সুনহে খুবই ভয় পেয়ে যায়। বাহিরে জিয়ং বলে, ওরা হয়তো একজন আরেকজনকে চেনে। ও ভেতরে যেতে নিলে জিয়ং ওকে থামায়, চলো আমরা চলে যাই। এই সময় ওর হাত দেখে জিয়ং ভয় পেয়ে যায়। ও বলে, তুমি আর আমি তো অনেকটা একই রকম, তাই না? এর সাথেই জিয়ং দেখে ওর পা কোনোভাবে ভেঙে গেছে। ও বলতে থাকে, কি হয়েছে আমার পায়ে? আমার সাথে এসব কি হচ্ছে? কেউ আমাকে বাঁচাও। জিয়ং বলে, তোমার কি মনে হয় এই জায়গা থেকে তুমি বের হতে পারবে? ও চিল্লাতে থাকে, আমি বাড়ি যেতে চাই, কেউ আমার সাহায্য করো। ভেতরে সুনহেও ভয়ে বাড়ি থেকে বের হতে চায়, তবে কোনোভাবেই দরজা জানলা কিছুই খুলতে পারছিল না। জিয়ং নিজের বাড়ি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বারবার ঘুরে ফিরে সেই সুনহের বাড়ির সামনেই আসছিল। দুজনই চিল্লাতে থাকে, কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। ওরা বাঁচার জন্য কতটা আর্তনাদ করছিল, কিন্তু কোনোভাবেই এখান থেকে বের হতে পারছিল না। জিয়ং সুটকেসটা নিয়ে লাইট শপে আসে। অনিয়ং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? জিয়ং কিছু না বলে লাইটগুলো দেখছিল। আমরা দেখি ওর সুটকেস থেকে রক্ত পড়ছে। তখনই এখানে সংশিক এসে বলে, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? অনিয়ং বলে, আপনি এখানে কেন এসেছেন? সংশিক বলে, আমি পুলিশ। এখান থেকে কাহিনী 1 মাস আগে যায়। সোয়ং নামের মেয়েটি ঘরে ছিল। তখনই কেউ ওর দরজায় জোরে জোরে ধাক্কাতে থাকে। ওর মনে হয় এটা ওর এক্স বয়ফ্রেন্ড, কারণ ওর এক্স ওকে স্টক করে।
পায়ের শব্দ শুনে সোয়ং মনে করে ওর এক্স চলে গেছে। দরজাটা খুলে ও দেখছিল। এ সময় ওর রুমে আগুনের ফুলকা উঠছিল। মনে হচ্ছিল কোথাও আগুন লেগেছে। হঠাৎ সামনে থেকে ঝলকানো চোখের কেউ ওর কাছে চলে আসে। আর একটু পরই মেয়েটা উপর থেকে পড়ে যায়। উপরে আমরা ঝলকানো চোখের লোকটাকেও দেখতে পাই। নিচে একটা স্কুটার দাঁড় করা ছিল। ওদিকে সোয়ংয়ের এক্স মিসু পালাচ্ছিল। মনে হচ্ছিল ও সোয়ংকে মারেনি, কিন্তু সবাই ওকেই সন্দেহ করছে। ও যে বাসে উঠে সেখানে ডিটেকটিভ সংশিক চলে আসে। মিসু ভয়ে সিটে লুকিয়ে থাকে। সংশিক বলে, সবাই বলছে সোয়ংয়ের ঘরে আগুন লেগে ও মারা গেছে, তবে আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে সেটা লাগিয়েছে। ও মিসুর কাছে এসে বলে, তুমি সোয়ংকে মেরেছ তাই না? এ সময় মিসু পেছনে সোয়ংকে দেখে ভয় পেয়ে যায়। ও তো মারা গেছে, তাহলে এখানে কিভাবে আসলো? সংশিক মিসুকে অ্যারেস্ট করে ওর কলিগদের হাতে তুলে দেয়। ও স্মোক করতে গেলে ওর লাইটারটা জ্বলে না। অন্যদিকে এক বৃদ্ধ ঘরে টিভি দেখছিল। বাহির থেকে কেউ ওনাকে দেখছিল। দরজায় নক করলে বৃদ্ধ জিজ্ঞেস করে, আপনি কে? পরদিন সংশিক পুলিশ স্টেশনে ছিল। এখানে ওই মেয়েটির ছবি ছিল যাকে আমরা স্কুলে দেখেছিলাম। আসলে মেয়েটির খুনিকে অ্যারেস্ট করা হয়েছে, তবে মেয়েটির লাশ এখনও পাওয়া যায়নি। এজন্য সংশিকের কাছে কেসটা এখনও আনসলভড। কোনো কেস নিয়ে ওর একটু সন্দেহ থাকলেও সেটাকে ও আনসলভড কেস ধরে। সংশিক ওর লাইটারে গ্যাস ঢোকায়, এরপরও সেটা জ্বলে না। ওর কলিগ গিউল বলে, মিনসুকে ছেড়ে দেয়া হয়েছে, কারণ দুর্ঘটনার সময় মিনসু অন্য শহরে ছিল আর সোয়ংয়ের সাথে ওটা অ্যাক্সিডেন্ট ছিল। ঘরে আগুন লাগার কারণেই ও হয়তো পড়ে গেছে। তবে সংশিকের মনে হচ্ছিল কেউ মেয়েটিকে মেরেছে। পরের দৃশ্যে ও আরেকটি ক্রাইম সিনে যায়। সংশিক এই পুলিশকে বলে, তোমার নাকের তিলটা তো নেই? ও বলে, হ্যাঁ, সেটা তুলে ফেলেছি। ও অবাক হয়, মাত্র 2 মিনিটের জন্যই ওর সাথে সংশিকের দেখা হয়েছিল, আর সংশিক এটাও খেয়াল করেছে। এতে আমরা বুঝতে পারি সংশিকের চোখ কতটা তীক্ষ্ণ। ও অনেক ছোটোখাটো জিনিসও খেয়াল করে। যাই হোক, আসলে ওই বৃদ্ধ লোকটা হার্ট অ্যাটাকে মারা গেছে। অবাক করার বিষয়, ওনার মুখে হাসি ছিল। গিউল বলে, লোকটির স্ত্রী অনেক বছর আগেই মারা গিয়েছে। বাচ্চারা, নাতিপুতিরা সবাই বিদেশে থাকে, উনি একাই থাকত। মারা যাওয়ার আগে উনি তার ছেলে আর নাতিদের সাথে কথা বলেছে। সবার কাছে এটা সাধারণ মৃত্যু লাগলেও সংশিকের কাছে এটা খুন লাগছিল, কারণ ও খেয়াল করেছে লোকটি সাধারণত তার ডান হাত ব্যবহার করে, তবে রিমোটটা বাঁ সাইডে রাখা ছিল। বৃদ্ধ সবসময় একটি শোই দেখত। এই প্রথম অন্য এক শো অন করা হয়েছে। সংশিক বলে, আমি শিওর এই বৃদ্ধ রিমোট ইউজ করতে জানতো না। নিশ্চয়ই এখানে অন্য কেউ এসেছিল। যাওয়ার সময় ও ফ্লোরে চিপচিপা কিছুও খেয়াল করে। বাড়ি আসলে ও ওর ওয়াইফকে খুবই মিস করছিল। ওর ওয়াইফ যখন প্রেগন্যান্ট ছিল, দুজন খুবই খুশি ছিল। একসাথে বাচ্চার নামও ডিসাইড করেছিল। বর্তমানে ও একাই ছিল, হয়তো ওর ওয়াইফ মারা গিয়েছে। পরদিন সকালে ও জাজাংমিয়ন খাচ্ছিল। ওর হাতে সস লাগলে ওর মনে পড়ে বৃদ্ধর মুখেও কিছু লেগেছিল। হয়তো মারা যাওয়ার আগে উনি কিছু খেয়েছিল, কিন্তু কিভাবে? লোকটা তো ঠিকমতো হাঁটতেও পারত না। নিশ্চয়ই খাবারটা বাহির থেকেই এসেছে। ও জলদি অফিসে আসে। গিউল বলে, বৃদ্ধের কেসটা বন্ধ করে দেয়া হয়েছে। সবাই এটাকে সাধারণ মৃত্যুই ধরছে, আর বৃদ্ধের সন্তানরা তার অটোপসি করতেও নিষেধ করেছে। লাশ কেটে তাকে অসম্মান করতে চাচ্ছে না। তবে সংশিক তো এই কেসের রহস্য বের করেই ছাড়বে। এজন্য ও আশেপাশের সকল চাইনিজ রেস্টুরেন্ট খুঁজে সেখান থেকে তথ্য বের করার চেষ্টা করে। ঘটনার দিন বৃষ্টি হচ্ছিল দেখে ওই দিন কেউই ডেলিভারি করেনি। ও তেমন তথ্য পায় না। এভাবেই অনেক রাত হয়ে যায়। ও এক রেস্টুরেন্টে পৌঁছায়, যেটা বৃদ্ধের বাড়ি থেকে অনেক দূরে ছিল। আর এখানে
জাজাং মিয়নও বিক্রি করা হয়। বাহিরে স্কুটার রাখা ছিল, সেটাতে মাটি লেগেছিল। সংশিক বুঝতে পারে বৃষ্টির সময় এটা ইউজ করা হয়েছে। ভেতরে গিয়ে ও জাজাং মিয়ন অর্ডার করে। সংশিক শেফকে ভালো মতো দেখছিল। ওর মনে পড়ে বৃদ্ধর একমাত্র সাক্ষী হিসেবেই উনি পুলিশ স্টেশনে গিয়েছিল। লোকটির নাম সাংহুন। সংশিক এখানে ডেলিভারি বক্সটা দেখতে পায়। হয়তো এটাই বৃদ্ধের ফ্লোরে রাখার কারণে চিটচিটে দাগ পড়েছে। সংশিক বলে, অনলাইনে তো তোমার সব রেজিস্টার করা নেই। ওই বৃদ্ধ তাহলে কিভাবে অর্ডার দিল? সাংহুন একটু ঘাবড়ে বলে, উনি হয়তো কোনোভাবে জাজাংমিয়ন অর্ডার করেছে। সংশিক বলে, আমি তো একবারও বলিনি বৃদ্ধ লোকটি জাজাংমিয়ন অর্ডার করেছে। ও সাংহুনকেই বৃদ্ধের খুনি হিসেবে সন্দেহ করছিল। সাংহুন এতে অনেক রেগে যায়। যেহেতু ওর কাছে পর্যাপ্ত প্রমাণ ছিল না, তাইও এবারের মতো চলে যায়। কাহিনী 1 মাস পরে যায়। সাংহুন এ সময় একটি মেয়ের পিছু করছিল। সংশিক এতদিন ওর উপরই নজর রাখছিল আর ওকে আটকে মারতে থাকে। খুনি কোথাকার, আবারও মারতে যাচ্ছিলি? সংশিক সামনের মেয়েটিকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? সাংহুন ঘাবড়ে বলে, তুমিও মেয়েটিকে দেখতে পাচ্ছ? মেয়েটিকে দেখে সংশিক অবাক, কারণ এটা সোয়ং, যে কিনা আগুনে পুড়ে মারা গিয়েছে। আর অবশ্যই ও মানুষ ছিল না, যাকে ওরা দুজনই দেখতে পাচ্ছিল। সাংহুন সোয়ংয়ের আত্মাটাকে ধরার চেষ্টা করে। সংশিক আবারও ওকে আটকে দেয়, যার ফলে আত্মাটা পালিয়ে যায়। ওদের মাঝে মারামারি হচ্ছিল। তখনই সামনে থেকে এক ট্রাক আসলে সংশিক ওর চোখ দেখে অবাক হয়ে যায়। ওর চোখ সাধারণ ছিল না। আর হ্যাঁ, আমরা কিন্তু এমন জ্বলন্ত চোখই সোয়ংয়ের বাড়ির কাছে দেখেছিলাম। কাহিনী বর্তমানে আসে, যখন সংশিক লাইট শপে এসেছে। জিয়ং পুলিশ দেখে চলে যাচ্ছিল। সংশিক ফ্লোরে রক্ত দেখতে পায়। ও ভাবে মেয়েটির পিরিয়ড হয়েছে। বাইরে বৃষ্টিও হচ্ছিল, এজন্য সংশিক নিজের রেইনকোট ওকে দিয়ে দেয়। জিয়ংও চলে যায়। হিয়ঞ্জোর মনে পড়ে ভয় পেয়ে ও মায়ের জন্য লাইট আনতেই ভুলে গেছে, তাইও আবারও লাইট শপে আসে। তবে অনিয়ং হিয়ঞ্জুকে বাড়ি যেতে বলে। ও চলে যায়। সংশিক জিজ্ঞেস করে, এখানে এক লোক এসেছে, তার চোখ বাঘের মতো, আর তার নাম সাংহুন। অনিয়ং বলে, এমন কেউ আসেনি। সংশিক এ সময় একটি লাইট দেখতে পায়, যেটা জল করছিল। ওর চোখটাও কেমন যেন করছিল। অন্যদিকে মর্টিশিয়ান সখী ইউজিন হাসপাতালে আসে। মর্টিশিয়ান তাদেরকেই বলা হয় যারা মৃত লোককে ফিউনারালের জন্য তৈরি করে। ওনার অ্যাসিস্ট্যান্ট যখন এক লাশকে ফিউনারালের জন্য প্রস্তুত করছিল, লাশ থেকে শব্দ আসলে মেয়েটি ভয় পেয়ে যায়, হয়তো উনি বেঁচে আছে। সখী বলে, এমন কিছুই না, ওনার শরীর থেকে গ্যাস বের হচ্ছে। মৃত হলেও উনি এখনও মানুষ। তোমার এই আচরণ ওনাকে অসম্মান করা, তাই ওনার কাছে মাফ চাও। মেয়েটিও ওনার কাছে মাফ চায়। সখী ওকে মহিলার পরিবারকে ফিউনারালের ব্যাপারে জানাতে বলে। মেয়েটি চলে গেলে মৃত মহিলাটি জিজ্ঞেস করে, আমি কি আসলেই মারা গেছি? সখী বলে, হ্যাঁ। উনি স্বাভাবিকভাবেই আত্মাটির সাথে কথা বলছিল, যেন এটা ওনার রোজকার কাজ। মহিলাটি তার মৃত্যু মেনে নিতে পারছিল না। সখী বলে, কেউই প্রথমে এটা মানতে পারে না। তবে তুমি এখন এমন এক জায়গায় যাবে, সেখানে তুমি তোমার সকল কষ্ট ভুলে শান্তিমতো থাকতে পারবে। মহিলাটি জিজ্ঞেস করে, আমি কি একা? সখী বলে, হ্যাঁ। এটা শুনে মহিলাটি একটু নিশ্চিন্ত হয়। সখী লাশটাকে ফ্রিজে রেখে দেয়। লাশটির নাম ইউহি। ইয়ংজি যখন হাসপাতালে আসে, ফিউনারাল ফ্লোরে এক মহিলাকে দেখতে পায়, কিন্তু আয়নাতে তাকে দেখা যাচ্ছিল না। এর মানে ইয়ংজিও আত্মাদের দেখতে পায়। ইয়ংজির মনে হচ্ছিল কেউ ওকে ফলো করছে। লিফটে উঠলে ওর সাথে সাংন নামের এক লোকও উঠে। উনি পুরো ভেজা অবস্থায় ছিল। উনিও 8 নাম্বার ফ্লোরে যেতে চাচ্ছিল। ইয়ংজি বলে, রাতের বেলা সেখানে যাওয়ার অনুমতি নেই।
আমি সেখানে কাজ করি, তাই এ ব্যাপারে জানি। সাঙ্গন জিজ্ঞেস করে, বাস অ্যাক্সিডেন্টের রোগীদের কী অবস্থা, তারা বাঁচবে তো? জিয়ং বলে, তাদের অবস্থা খুবই খারাপ, বাঁচবে কি না সেটা তাদের ইচ্ছে শক্তির উপরই নির্ভর। এটা শুনে লোকটি অনেক কাঁদতে থাকে। লোকটির কান্নার সাথে সাথে এভাবে পানি পড়ছে, যার ফলে পুরো লিফট পানিতে ভরে যায়। ইয়াংজি পানিতে ডুবেই যাচ্ছিল, ওর শ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু লিফট যখনই ৮ নাম্বার ফ্লোরে পৌঁছায়, সব কিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। লোকটাও আর এখানে ছিল না। ব্যাপারটা খুবই অদ্ভুত। ইয়াংজি নিজেকে শান্ত করে কাজে ফিরে যায়। দৃশ্য আবারও ওদের কাছে আসে। অনিয়ং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? সংশিক বলে, ওই লোকটি স্কুটার চালাচ্ছিল, শব্দের পিছু করে করে আমি এখানে এসেছি। এই বলে ও আবারও ওই লাইটের দিকে তাকায়। অনিয়ং বলে, স্কুটি নিয়ে কেউ এখানে আসেনি। যেহেতু বৃষ্টি হচ্ছে, তুমি এখানে দাঁড়াতে পারো। ওদিকে নার্সরা কথা বলছিল। ট্রাফিক অ্যাক্সিডেন্টে 2 জন আহত হয়েছে। ইয়াংজি বলে, এখানে তো একজন, আরেকজন কোথায়? মিস হিউ বলে, আরেকজনের অবস্থা খুবই খারাপ, তাকে অন্য ওয়ার্ডে রাখা হয়েছে। আইসিইউতে জায়গা ছিল না, এজন্য মাদকাসক্ত লোকটিকে অন্য রুমে শিফট করা হচ্ছিল। ইয়াংজি তাকে নিয়ে যাচ্ছিল। আমরা জানতে পারি, মাদকাসক্ত লোকটি যখন হাওয়াতে কারো সাথে কথা বলছিল, ইয়ংজিও সেখানে এক লোককে দেখতে পেয়েছে, যাকে আর অন্য কেউ দেখতে পায়নি। এর মানে ইয়ংজি আর মাদকাসক্ত লোকটি স্ট্রেঞ্জারদের দেখতে পায়। তবে লোকটি ভাবছে সে মাদকাসক্ত হওয়ার কারণে উল্টাপাল্টা জিনিস দেখছে। ইয়ংজি বলে, যারা মাদকাসক্ত বা যারা দুর্ঘটনায় গুরুতর আহত হয়, তাদের মাঝে অনেকেই বিভ্রান্তিতে ভোগে। আইসিইউ হলো জীবন আর মৃত্যুর মাঝের এক দেয়াল। অনেকেই এই দেয়াল দিয়ে জীবিত অবস্থায় বের হয়, আবার অনেকে মৃত অবস্থায়। লোকটি নতুন রুমে ভয় পাচ্ছিল। ইয়ংজি কিছুক্ষণের জন্য তার কাছে বসে আর বলে, আপনি ও সময় যাকে দেখেছেন, আমিও তাকে দেখেছি। ও নিজের মাথার আঘাতের চিহ্নটা দেখিয়ে বলে, আমারও গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোমায় থেকে ওঠার পর সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে অনেক সময় লেগেছে। এরপর থেকেই আমি এমন জিনিস দেখতে পাই যা বাকিরা দেখতে পায় না। লোকটি জিজ্ঞেস করে, তারা কি ভূত? ইয়ংজি বলে, তারা সাধারণ মানুষ না। আপনি আর আমি যাকে দেখেছি, সে আসলে আইসিইউতে থাকাই এক রোগী। লোকটি তার ঋণের টাকা পরিশোধ করতে পারেনি, তাই ঋণদাতারা লোকটিকে জীবিত অবস্থাতেই মাটিতে পুঁতে দিয়েছিল। এজন্যই ওনার শরীরে এত বালু। লোকটি নিজেকে পরিবারের কাছে বোঝা মনে করে, এজন্যই ওনার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, আর উনি মর্গ খুঁজে বেড়াচ্ছে। এ কারণে ইয়ংজি তার কানে হেডফোন লাগিয়ে দেয়, ওনাকে স্ট্রং থাকতে বলে, যেন উনি বাঁচার আগ্রহ ফিরে পায়। আসলে ইয়ংজি যখন কোমায় ছিল, মিস হিউ এভাবেই ওর খেয়াল রাখত, যার ফলে ও বাঁচার আশা ফিরে পেয়েছিল। এজন্য বর্তমানে ইয়ংজিও রোগীদের এভাবে খেয়াল রাখে। ওদিকে হিয়ানজু ঘরে যাওয়ার সময় জিয়ংয়ের সাথে ওর দেখা হয়ে যায়। জিয়ং বলে, তুমি বারবার লাইট শপে কেন যাও? ও বলে, আমার মায়ের জন্য লাইট কিনতে। এই বলে ও চলে যায়। জিয়ং ওকেই দেখছিল। হিয়ানজু এক দারোয়ানকে শুভরাত্রি বলে, তবে লোকটি কিছুই বলে না। একটু সামনে গেলে বিয়ংজিন ওকে বলে, তুমি কি কুকুরটাকে দেখেছ? ওর চিল্লানোর কারণে আমি ঘুমাতেই পারছি না। উনি এখনও সেই কুকুরটাকেই খুঁজে যাচ্ছিল। হিয়নজু দেখে লোকটির গায়ে বরফে ভরা। ও বুঝতে পারে লোকটিও স্ট্রেঞ্জার, তাই ও বাহানা করে জলদি চলে যায়। দৃশ্য আইসিইউতে যায়। ডাক্তার রোগীদের দেখছিল। পেছনে কোনো এক অশরীরী কেঁদেই যাচ্ছিল। ইয়ংজি সেটা খেয়াল করে। ডাক্তার এক রোগীকে দেখে বলে, অবাক ব্যাপার, লোকটির অবস্থা খুবই খারাপ, এরপরও কোনোভাবে বেঁচে আছে। ইয়ংজি বলে, হতে পারে শুধু তার ইচ্ছে শক্তি তাকে বাঁচিয়ে রাখছে না, এমন কিছু হয়তো তার সাথে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না।
এর সাথে আমাদেরকে ও সকল লোকদেরকে দেখানো হয় হিয়ন মিন আর জিয়ংকে একসাথে, লাইট শপে থাকা সংশিককে, বরফে ঢাকা বিয়ংজিনকে, মর্গের সামনে দাঁড়ানো ওই লোকটিকে, ঘরে আটকে পড়া সুনহেকে, জিউং যে এখনও গলি থেকে বের হওয়ার আর্তনাদ করেই যাচ্ছিল। ওরা সবাই কিন্তু অন্ধকার গলিতে ছিল। তারা সবাই কোনো না কোনোভাবে লাইট শপের সামনে এসেছিল। এবার আমাদেরকে গল্পের সবচেয়ে বড় এক টুইস্ট দেখানো হয়। আসলে এরা সবাই হাসপাতালের আইসিইউতে কোমায় আছে। এর মানে ওরা এখন জীবন মৃত্যুর সাথে লড়ছিল। জীবন আর মৃত্যুর মাঝের দেয়ালে তারা আটকে আছে। সেখানেই এই লাইট শপের অবস্থান। কিন্তু ওরা এখনও জানে না ওরা কোমায় আছে। তারা নিজেদের প্রতিদিনের কাজই করে যাচ্ছিল। মানে আমরা যাদেরকে জীবিত ভাবছিলাম, যাদের পিছু আত্মা পড়ে আছে ভেবেছিলাম, তারাই আসলে আত্মা বের হলো। আইসিইউতে এখনও অনেকেই মিসিং। তাদের ব্যাপারে সামনেই জানতে পারব। দৃশ্য হিয়নজুর কাছে যায়। ও ভয় পেয়ে বাসায় যায়। মাকে বলে, আজ রাস্তায় অনেক ভয়ঙ্কর মানুষকে দেখেছি। মা কোনো কথাই বলছিল না। হিয়নজু ভাবে লাইট আনেনি, এজন্য মা রাগ করেছে। ও বলে, রাগ করো না, আগামীকাল নিয়ে আসব। আজ তোমার শরীর থেকে সুন্দর ফুলের স্মেল আসছে। আমাদের দেখানো হয় সখী, যে লাশটাকে ফিউনারালের জন্য তৈরি করছিল, সে আর কেউ না, হিয়নজুর মা ইউহি। এর মানে ওর মা মারা গিয়েছে, যেটা ও জানেই না। বাহির থেকে জিয়ং ওদের দেখছিল আর বলে, ওরা কি একজন আরেকজনকে চেনে? ওরা কি আগে একসাথে ছিল? এর মানে জিয়ং জানে ও মারা গিয়েছে, আর না হয় কোমায় আছে। ইয়ংজি আমাদের বলে, যারা কোমা থেকে জীবিত ফিরে এসেছে তারা অনেকেই বলেছে তারা হুঁশে আসার আগে অনেক উজ্জ্বল এক আলো দেখেছে। কিন্তু এর আগে অন্ধকার এক গলিও দেখেছে। সেখানে তাদের প্রিয়জনের সাথে দেখাও হয়েছে। এবার আমাদের দেখানো হবে আইসিইউতে থাকা রোগীরা কিভাবে সেখানে পৌঁছালো। প্রথমে হিয়ন মিনকে দেখি। কাজ শেষে ও ট্রেনে করে বাড়ি ফিরছিল। আজ ওর গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল। এজন্য ও ফুল কিনেছে, উপহার কিনেছে, সাথে একটি আংটিও নিয়েছে। আজ ওর গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করবে। হিয়ন মিন ওর গার্লফ্রেন্ডকে মেসেজ করে, আমি আসছি। ওর গার্লফ্রেন্ড আর কেউ না, জিয়ং ছিল। জিয়ংয়ের মনটা খুবই খারাপ ছিল। আসলে ও কানে শোনে না, কথাও বলতে পারে না। এ কারণে হিয়ন মিনের মা ওকে একদমই পছন্দ করে না, আর ওকে বলেছে হিয়ন মিনের জীবন থেকে চলে যেতে। ও নাকি হিয়ন মিনের জীবনটা ধ্বংস করে দিচ্ছে। এজন্য জিয়ংও হিয়ন মিনকে ছেড়ে চলে যাওয়ার জন্য জামা কাপড় গোছাচ্ছিল। ও ভাবে যাওয়ার আগে শেষবার হিয়ন মিনকে দেখে যাবে, যে ব্যাপারটা হিয়ন মিন কিছুই জানে না। অন্যদিকে সুনহে আর হেয়ন নতুন বাসা দেখতে এসেছে। ব্রোকার ভাবে হেয়ন হয়তো সুনহের মা। ব্যাপারটাতে সুনহের খুবই খারাপ লাগে। আসলে এরা দুজন লাভার, মানে লেসবিয়ান। সুনহে চায় ওরা খোলাখুলি ওদের সম্পর্কটা চালাবে, তবে হেয়ন ব্যাপারটা সিক্রেট রাখতে চাচ্ছিল। এজন্য সুনহে ওর উপর রেগে যায়। হেয়ন ওকে নিয়ে চিন্তা করছিল, আমার তো বয়স হয়েছে, তোমার বয়স কম, তুমি কাজে যাবে, সেখানে লোকজন তোমাকে কথা শোনাবে। তবে সুনহের এসবে কিছুই আসে যায় না। ওদিকে হিয়নজুর স্কুল শেষে মা ওকে নিতে আসে। দেখে বোঝা যাচ্ছিল মা আর মেয়ে দুজন দুজনকে অনেক ভালোবাসে। ওদের বাড়ি থেকে স্কুলটা দূরে, এজন্য বাবা মা ওর স্কুলের কাছে নতুন বাসা নিয়েছে। কিছুদিন পরই সেখানে উঠবে। হিয়নজু বলে, দূরে থাকতেই ভালো ছিল, এই যে তুমি আমাকে নিতে আসো। মা বলে, এখানে আসলেও আমি প্রতিদিন তোমাকে নিতে আসব। ওদিকে জিউংও স্কুল শেষে বাড়ি ফিরছিল। ও বাস্কেটবল খেলায় খুবই দক্ষ। ও আজ নতুন জুতো পরেছে, তাই সাবধানে হাঁটছিল যেন জুতোটা ময়লা না হয়। এই নিয়ে বন্ধুরা ওর মজা নিচ্ছিল। এবার সঙ্গন নামের লোকটিকে দেখি। সে আসলে বাস ড্রাইভার। ওনার মনে হচ্ছিল বাসের টায়ারে আর ব্রেকে সমস্যা হয়েছে।
উনি বসকে বলে যাত্রীরা শেষ বাসের জন্য অপেক্ষা করছে, আমি কি অন্য বাস নিতে পারি? বস রাজি হয় না। উনি বলে তাহলে কি বাসটা গ্যারেজে নিব? বস বলে এখন কোম্পানির গ্যারেজ বন্ধ হয়ে গেছে, বাহিরের গ্যারেজে দেখালে তার পুরো খরচ আপনাকেই দিতে হবে। বাস ড্রাইভার কত টাকাই কামায়, এজন্য উনি এমনিতেই বাসটা ছাড়ে। প্রথমে এক মহিলা তার নাতিকে বাসে উঠিয়ে দেয়। হিয়ানমিন ট্রেন থেকে বের হয়ে দেখে ও তো জিয়ংয়ের জন্য কেনা ফুল আর উপহার ট্রেনেই ফেলে এসেছে। আংটিটা পকেটেই ছিল। আবারও সেগুলো আনতে গেলে শেষ বাসটাও মিস করবে, তাই ও আর সেগুলো আনতে যায় না। বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় আর জিয়ংকে মেসেজ করে, বৃষ্টির কারণে যেতে দেরি হবে, তুমি আবার বাস স্ট্যান্ডে আমার অপেক্ষা করো না, আমি তোমাকে অনেক মিস করছি, লাভ ইউ। ওর মেসেজ দেখে জিয়ং কাঁদছিল। জিয়ংয়ের একটা এমব্রয়ডারির দোকান ছিল। ও হিয়ানমিনের সাথে দেখা করতে বাস স্ট্যান্ডে যেতে থাকে। হিয়ানমিনও বাসে উঠে পড়ে। জিয়ংয়ের সামনে বাসটা আসলে ওর জুতোগুলো ময়লা হয়ে যায়, যেটা এতক্ষণ ও সামলে রেখেছে। যাই হোক, জিয়ংও বাসে উঠে পড়ে। ড্রাইভার খেয়াল করে বাসে সমস্যা দেখা দিচ্ছে। উনি ভাবে জলদি আমাকে গ্যারেজে যেতে হবে। সুনহে আর হেয়নের এখনও ঝগড়া হচ্ছিল। সুনহে বলে, আমি আর কখনো তোমাকে দেখতে চাই না, আমার সামনে থেকে তুমি দূর হও। আর ও ওদের কাপল জুতো আর ছাতাটা ফেলেই বাসে উঠে পড়ে। পেছন পেছন হেয়নও বাসে ওঠে। সামনের স্টপ থেকে হিয়নজু আর ওর মা বাসে উঠতে যাচ্ছিল। ড্রাইভার বলে, পারবো না, আমাকে গ্যারেজে যেতে হবে, আর না হয় দেরি হয়ে যাবে। কিন্তু হিয়নজুরা বাসের পিছুই ছুটছিল, কারণ এরপর আর কোনো বাস নেই, সাথে অনেক বৃষ্টিও হচ্ছিল। এজন্য ড্রাইভারও বাসটা থামায় আর ওরাও উঠে পড়ে। এখন বাসে ছিল হিয়নজু আর ওর মা, সুনহে আর হেয়ন, হিয়ানমিন, জিয়ং আর ওই বাচ্চাটা। ড্রাইভার সাবধানে বাস চালাচ্ছিল। যাত্রীদের নামিয়েই উনি বাসটা গ্যারেজে নিয়ে যাবে। বাসটা ব্রিজের উপরে ওঠে। হঠাৎ বাসের এক চাক্কা খুলে যায়। বৃষ্টির কারণে রাস্তা খুবই পিচ্ছিল ছিল। ড্রাইভার কোনোভাবেই বাসটা সামলাতে পারে না। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। পেছন থেকে এক ট্রাক বাসের সাথে ধাক্কা খায়, যার ফলে বাসটা পিচ্ছিল খেয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা খায়। ভেতরে হিয়নজুর মা হিয়নজুকে বাঁচাতে জড়িয়েছিল। হেয়নও সুনহেকে জড়িয়েছিল। হিয়নমিনের ফোনে জিয়ংয়ের মেসেজ আসে, আমিও তোমাকে অনেক মিস করছি। তবে হিয়নমিন সেই মেসেজটা দেখতে পায় না। এর সাথে বাসটা রেলিং ভেঙে পানিতে পড়ে যায়। অন্য পাশের রাস্তা থেকে জিয়ং এই ঘটনা দেখতে পায়। ও ঘাবড়ে জলদি হিয়নমিনকে কল করে। হিয়নমিন কলটা ধরে না। এতে ও বুঝতে পারে হিয়নমিন ওই বাসে আছে। ও জলদি 119-এ কল করে, কিন্তু বেচারি তো কথাও বলতে পারে না। হতাশায় আর ভয়ে কাঁদতে কাঁদতে ও দৌড়াতে থাকে। পানিতে পড়ে সবার অবস্থা খারাপ হয়ে গেছে। রেস্কিউ টিম সেখানে পৌঁছে সবাইকে হাসপাতালে নিয়ে আসে। সবার অবস্থা খুবই খারাপ। ড্রাইভারের পেটে পানি ঢুকে পেট পুরো ফুলে গেছে। হিয়নমিনের অবস্থা তো অনেক খারাপ। ও মাথায় পেটে অনেক আঘাত পেয়েছে। জিয়ংয়ের পা ভেঙে গেছে। বাচ্চাটিকে শক দিয়ে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। হেয়ন এখনও সুনহেকে জড়িয়েছিল। এ সময় ওই ট্রাক ড্রাইভার আহত অবস্থায় জিয়ংকে বলে, আমার সাহায্য করো। জিয়ং বলে, পেছনে অপেক্ষা করুন। রোগীদের পরিবাররা ওটির বাহিরে রোগীদের অপেক্ষা করছিল। জিয়ংও হাসপাতালে আসে, তবে ও ভেতরে যায় না। ও তো জানে ভেতরে হিয়নমিনের বাবা মাও এসেছে। এক এক করে রোগীদের অবস্থা অনুযায়ী ওনাদের বের করা হচ্ছিল। প্রথমে ড্রাইভারকে বের করা হয়, উনি এখানেই মারা গিয়েছে। একটু পর জিয়ংকে বের করা হয়। ওর পা ভেঙে গেছে, আরও কোমায় চলে গেছে। ওর বন্ধুরা আর মা এখানে এসেছে। এবার হিয়নজুকে বের করা হয়। ও মাথায় আঘাত পেয়ে কোমায় চলে গেছে। ওর মা তো মারা গিয়েছে। ওর বাবা এখানে এসেছে। হেয়ন মারা গিয়েছে। ওর পরিবার বিদেশে থাকে, তাই কেউ এখানে ছিল না। সুনহেও মাথায় আঘাত পেয়ে কোমায় চলে গেছে। হিয়নমিনের এখনও কোনো খবর নেই। ওর বাবা মা খুবই চিন্তায় ছিল।
পুলিশ এসে হিয়নমিনের ফোনটা ওনাদের দেয়। হাসপাতালের বাহিরে জিয়ং বসেছিল। ও হিয়নমিনের ফোনে কল করলে হিয়নমিনের মা কলটা কেটে দেয় আর ওকে মেসেজ করে, হিয়নমিন মরে গেছে, ও শুধু তোমার কারণেই মরেছে। ভালোবাসার মানুষের মৃত্যুর কথা শুনে জিয়ং পুরো ভেঙে পড়ে। একটু পর হিয়নমিনকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছিল। ওর অবস্থা খুবই খারাপ। হিয়নমিনের বাবা ওনাকে বলে, তোমার উচিত হয়নি মেয়েটিকে ওটা বলা, ওকে মেসেজ করে জানাও হিয়নমিন বেঁচে আছে। উনি ফোনটা নিয়ে দেখে জিয়ং মেসেজ করেছে, আমার ভালোবাসা, তুমি যেখানে গিয়েছ আমিও সেখানে আসছি। এই মেসেজ দেখে ওনারা ঘাবড়ে যায়। ওদিকে জিয়ং ভালোবাসার মানুষের মৃত্যুটা মেনে নিতে না পেরে ফাঁসিতে ঝুলে যায়। হিয়নমিনের বাবা মেসেজ করে, হিয়নমিন বেঁচে আছে, ও মারা যায়নি। মেসেজটা জিয়ং দেখতে পায়, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হিয়নমিন বেঁচে আছে শুনে জিয়ং বাঁচার অনেক চেষ্টা করে, তবে ওর সাহায্য করার কেউ ছিল না। বাঁচার অনেক আর্তনাদ করছিল, যার ফলে ওর হাতের সবগুলো নখ খুলে পড়ে যায়। বেচারি এতটা কষ্ট পেয়ে মারা যায়। এরপরই কোমায় থাকা সবাই একে একে অন্ধকার গলির দিকে চলে যায়। ব্যাকগ্রাউন্ডে ইয়ংজি বলে, যে সকল মানুষ মৃত্যুকে খুবই কাছে থেকে দেখেছে, কোমায় থেকে যারা হুঁশে এসেছে, তাদের মাঝে অনেকেই বলেছে জেগে ওঠার আগে তারা অন্ধকার এক গলি দেখেছে। এমনকি যখন তারা অজ্ঞান বা কোমায় ছিল, তাদের সাথে তাদের প্রিয়জনের পুনর্মিলন হয়েছিল। এবার দেখানো হয় সখি জিয়ংয়ের লাশটাকে ফ্রিজে রেখে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কি জানো ফিউনারালের আগে ডেড বডিকে কেন 3 দিনের জন্য মর্গে রাখা হয়? যদি সে বেঁচে থাকে তা যেন আমরা জানতে পারি, আর যদি সে মারা যায় সে যেন তার প্রিয়জনকে বিদায় জানানোর সময় পায়। এখন আমাদেরকে জিয়ংয়ের দৃষ্টিকোণ থেকে ওর কাহিনীটা দেখানো হয়। যেহেতু আসল দুনিয়াতে ও সবসময় বাস স্ট্যান্ডে হিয়নমিনের অপেক্ষা করত, এখানেও ও হিয়নমিনের অপেক্ষা করছিল। ওর মনে পড়ে ও মারা গিয়েছে। এখানে ও কথা বলতে পারছিল। প্রথম শব্দ ও হিয়নমিনের নামটাই নেয়। আসল দুনিয়ায় ওরা যখন একসাথে ছিল কতটা খুশি ছিল। একবার এক মন্দিরে গিয়ে হিয়নমিন ওকে শব্দ করে আই লাভ ইউ বলা শিখিয়েছিল। এজন্যই প্রথমে হিয়নমিন যখন ওকে চিনতে পারেনি, ও টেবিলে ট্যাপ ট্যাপ করে শব্দ করে হিয়নমিনকে মনে করানোর চেষ্টা করছিল। হিয়নমিন যেহেতু গুরুতর আহত হয়েছে, ও একটু সামনে যেতেই পড়ে যাচ্ছিল। এর মানে ও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর জিয়ং হিয়নমিনকে বাঁচানোর জন্য ওর কাছে গিয়ে ওর আঘাত সেলাতে থাকে। মানে আমরা যে প্রথমে ভেবেছিলাম জিয়ং হয়তো হিয়নমিনকে মেরে ফেলছে, আসলে তো ও হিয়নমিনের আঘাত ঠিক করার চেষ্টা করছিল, যেন হিয়নমিন মারা না যায়। এ কারণেই আসল দুনিয়ায় হিয়নমিন এখনও বেঁচে ছিল। জিয়ং হিয়নমিনকে আসল দুনিয়ার ও সকল জায়গায় নিয়ে যায় যেখানে ওরা একসাথে সময় কাটিয়েছে, যেন হিয়নমিন ওকে মনে করতে পারে। কিন্তু হিয়নমিন কোনোভাবেই ওকে চিনতে পারছিল না। হয়তো গুরুতর আঘাতের কারণে হিয়নমিন ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। জিয়ং চাচ্ছিল ওর ফিউনারালের আগেই হিয়নমিন যেন ওকে চিনতে পারে, ওর সাথে কথা বলে। মনে আছে ডাক্তার বলেছিল এক রোগীর অবস্থা খুবই খারাপ, কিন্তু কোনো কারণে সে কিছুটা ঠিক হচ্ছে। সেই রোগীটা হিয়নমিন ছিল। আসলে তো জিয়ং ওকে বাঁচিয়ে রাখারই চেষ্টা করছিল। আসল দুনিয়ায় ওনারা যখন জিয়ংয়ের লাশটাকে ফিউনারালের জন্য নিতে যাচ্ছিল, ওনারা ফ্রিজারটা খুলতেই পারে না। সখি বলে, ওকে আরও 1 দিনের জন্য ছেড়ে দাও, ও এখনও ফিউনারালের জন্য প্রস্তুত না। ওদিকে সংশিক এখনও বৃষ্টির কারণে এখানেই অপেক্ষা করছিল। অনিয়ং বলে, তুমি হয়তো সবাইকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করো। সংশিক বলে, আমি পুলিশ, আমার কাজই এটা। ওর নজর চকলেটের খোসার প্রজাপতির ওপরে পড়ে, যেগুলো হিয়নজু বানিয়েছিল। ও বলে, ওই বাচ্চাটা তোমার মেয়ে এমনটা তো মনে হয় না। অনিয়ং বলে, ও আমার মেয়ে না, এমনিতে আমার এক মেয়ে ছিল।
তোমার কোনো বাচ্চা আছে? ও বলে হ্যাঁ, একজন ছিল, তবে মিসক্যারেজ হয়ে গেছে। বৃষ্টি থেমে গেছে, তাইও চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সংশিক ওর ওয়াইফের সাথে ডিনার করছিল। ওর কাছে কল আসে। ওর ওয়াইফ বলে আবারও কাজে যাবে? সংশিক বলে হ্যাঁ, আমার কাজ মানুষের জীবন বাঁচানো, তাই এই কাজটা আমার পছন্দ। বর্তমানে সংশিক এখনও সাংহুনকে খুঁজছিল। স্কুটির শব্দের পিছু করে করে ও দৌড়িয়েই যাচ্ছিল। একটা সময় ও হিয়নজুর স্কুলে চলে আসে। জানালায় ওই মেয়েটাকে দেখে ও উপরে যায়। ও লকারে ও সকল নাম দেখতে পায় যেগুলো ও আর ওর ওয়াইফ ওদের বাচ্চাদের জন্য ডিসাইড করেছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর ওয়াইফ ওকে জানাচ্ছিল ওনার মিসক্যারেজ হয়ে গেছে। ও সময়টাতে উনি হাসপাতালে একা ছিল আর সংশিক কাজে ব্যস্ত ছিল। এজন্য সংশিক ওনার কাছে মাফ চায়। এরপরই হয়তো ওর ওয়াইফ মারা গিয়েছে। এসব মনে করে ওর মনটা খুবই খারাপ হয়। এ সময় আবারও স্কুটির শব্দ শুনে ও দৌড়াতে থাকে। আবারও লাইট শপের সামনে দিয়ে যায়। ও যখনই টায়ার্ড হয়ে বসে পড়ে আবারও সেই স্কুটির শব্দ শুনতে পায় আর সেটার পিছু করতে থাকে। হিয়নজু এখনও অন্ধকার দিয়ে যেতে ভয় পাচ্ছিল। ও দৌড়ে বাড়ির লিফটে উঠে। সেখানে হিয়নমিনও আসে। হিয়নমিনের শার্টে রক্ত দেখে হিয়নজুর মনে হয় হিয়নমিনও স্ট্রেঞ্জার, তাই ও জলদি ঘরে যেতে থাকে। হিয়নমিন তো এখানেই থাকে। হিয়নজু ভাবে এই লোক ওকে মারতে আসছে আর ভয়ে মাকে ডাকতে থাকে। হিয়নমিন ওর রুমের সামনে গিয়ে বলতে থাকে আমি এখানে কবে থেকে আসলাম। ওর মনে হচ্ছিল কিছু তো গড়বড় আছে, তবে সেটা মানতে পারছিল না। এর সাথে ওর পুরো শরীরটা বাঁকা তেরা হয়ে পড়ে যায়। হিয়নজু অনেক ভয় পেয়ে যায়। তখনই জিয়ং এসে বলে ও আমার, রাস্তা থেকে সরো, এমনিতেই তাড়াতে আছি। হিয়নজু জলদি রুমে ঢুকে পড়ে। ও লুকিয়ে লুকিয়ে দেখে জিয়ং হিয়নমিনকে সুটকেসে ঢুকাচ্ছে। আসলে তো জিয়ং হিয়নমিনকে বাঁচানোর চেষ্টা করছে। হিয়নজু ভয়ে চিল্লাতেই যাচ্ছিল, মা এসে ওকে চুপ করিয়ে দেয়। বাহির থেকে জিয়ং বলে তোমাদের দুজন দুজনকে মনে আছে? তাহলে হিয়নমিন কেন আমাকে চিনতে পারছে না? কেন আমি তোমাদের থেকে আলাদা? ওর খুবই কষ্ট হচ্ছিল। হিয়নমিন কেন ওকে মনে করতে পারছে না? ও বুঝতে পারে না ও হিয়নমিনকে নিয়ে আর কোথায় যাবে। মা ইশারায় ওকে বলছিল ও কেন লাইট আনেনি। হিয়নজু রেগে চিল্লাতে থাকে আমার শব্দ শুনেও কেন দরজাটা খুলোনি? কেন আমার সাথে কথা বলছো না? ওই গলিতে যেতে আমার ভয় হয়, আমি আর লাইট আনতে যাব না। এসব বলে ও অনেক কাঁদছিল। জানি না ওই লাইট শপে এমন কি আছে যে কারণে মা চাচ্ছিল হিয়নজু সেখানে যাক। আসল দুনিয়ায় ইয়ংজি আজও ওই বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। ও মহিলাটির সাথে কথা বলে তার মন ভালো করার চেষ্টা করে। এরপর ও আইসিইউতে ফিরে দেখে জিয়ংয়ের আত্মা হিয়নমিনের কাছে বসে কেঁদেই যাচ্ছে। জিয়ং সেখানে গিয়ে বলে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি, তবে সফল হচ্ছিলাম না। কিন্তু এমন কিছু আছে যেটা এখনও হিয়নমিনকে বাঁচিয়ে রাখছে। জিয়ংয়ের মনে পড়ে ও যখনই হিয়নমিনের আঘাত সেলায় তখনই হিয়নমিন কিছুটা সুস্থ হয়। তাইও আবারও হিয়নমিনকে সুস্থ করার কাজে লেগে পড়ে। এদিকে সুনহে এখনও বুঝতে পারছিল না কিভাবে এই ঘর থেকে বের হবে। তখনই ওই রুমের লাইটটা অন অফ হতে শুরু করে। সুনহে সেটার দিকে তাকিয়েছিল। এর সাথেই অ্যাক্সিডেন্টের আগের সকল স্মৃতি ওর মনে পড়ে যায়। এটাও মনে পড়ে অ্যাক্সিডেন্টের সময় হেয়ন ওকে বাঁচাতে কিভাবে জড়িয়েছিল, যার ফলে হেয়ন মারা গিয়েছে। এসব মনে করে ও অনেক কাঁদছিল। অ্যাক্সিডেন্টের আগে ও হেয়নের সাথে কতটা খারাপ আচরণ করেছে। সুনহে এটাও বুঝতে পারে ঘরে যে অশরীরীটা ঘুরছে সেটা আসলে হেয়ন। ওকে কাঁদতে দেখে হেয়ন ওকে জড়িয়ে ধরে। আসল দুনিয়ায় ইয়ংজি যখন কাজ শেষে সকালে বাড়ি যাচ্ছিল ও এক বাচ্চাকে দেখতে পায়। এটা ওই বাচ্চাটাই ছিল যাকে ওর দাদি বাসে তুলে দিয়েছিল। বাচ্চাটি জিয়ংয়ের বাস্কেটবল নিয়ে এসেছে। ও এটা জিয়ংকে দিতে বলে। আসলে অ্যাক্সিডেন্টের সময় বাস যখন ডুবে যাচ্ছিল
জিয়ং বাচ্চাটিকে ওর বল দিয়ে বাস থেকে বের করার চেষ্টা করেছিল, যেন বাচ্চাটি বাঁচতে পারে। কিন্তু এরপরও বাচ্চাটি মারা গিয়েছে। এখানে বাচ্চাটির আত্মা এসেছে। ইয়াং জিও ওর থেকে বলটা নিয়ে নেয়। অন্ধকার গলিতে জিয়ং সুটকেস নিয়ে হাঁটছিল। বাস ড্রাইভারও হাঁটছিল। সংশিক এখনও সাংহুনকে খুঁজেই যাচ্ছিল। এবার যখন ও নিজের লাইটারটা জ্বালায়, সেটা জ্বলে ওঠে। এতে ও পুরো অবাক, কারণ আসল দুনিয়ায় ও যতবার লাইটার জ্বালানোর চেষ্টা করেছিল, কখনোই সেটা জ্বলেনি। লাইটারের আলোর মাধ্যমে দেয়ালে যখন ও নিজের ছায়া দেখে, ও দেখে ওর মাথার পেছনের অংশ ফাটা, মানে ও খুবই গুরুতর আঘাত পেয়েছে। সংশিক ঘাবড়ে সোজা লাইট শপে আসে আর কফি চায়, কিন্তু ও কফির গরম আর টেস্ট কিছুই অনুভব করতে পারছিল না। সংশিক বলে, আমার সাথে এসব কি হচ্ছে? আমার শরীরেও আজব কিছু হয়েছে। অনিয়ং জিজ্ঞেস করে, তুমি এটা কিভাবে বুঝতে পেরেছ? সংশিক ওর লাইটারটা দেখায়। এই লাইটারটা ওর ওয়াইফ ওকে উপহার দিয়েছিল, এজন্য নষ্ট হওয়ার পরেও সংশিক এটা সামলে রেখেছে। অনিয়ং ওর এত ভালো পর্যবেক্ষণ ক্ষমতা দেখে অবাক হয়, কারণ এখানে এমন অনেক আত্মারাই আসে, কেউই এত সহজে সব কিছু বুঝতে পারে না। সংশিক বলে, এই জায়গাটা খুবই অদ্ভুত, এখানে কখনোই রাত শেষ হয় না। এই জায়গাটা আসলে কি? অনিয়ং বলে, আমিও একই প্রশ্ন করেছিলাম। এর সাথে ও নিজের চশমাটা খোলে। ওর চোখও বাঘের চোখের মতো ছিল, যেটা দেখে সংশিক অবাক। এবার অনিয়ং ওকে নিজের কাহিনী শোনাতে থাকে, যে ও কীভাবে এখানে আসলো। কাহিনীটা 40 থেকে 45 বছর আগে যায়। ভূমিকম্পের কারণে একটি বিল্ডিং পুরো ভেঙে গিয়েছে। অনেক মানুষ মারা গিয়েছে আর আহত হয়েছে। সেখানে অনিয়ং আর ওর মেয়েও আহত অবস্থায় পড়েছিল। ওর মেয়ের পায়ে বড় পিলার পড়েছে। ও অনেক চেষ্টা করেও মেয়েকে সেখান থেকে বের করতে পারে না। মেয়েটা ভয় পাচ্ছিল। অনিয়ং বলে, তুমি জেগে থাকো, তুমি তোমার ক্যান্ডিটা শেষ করো, ততক্ষণে আমি সাহায্য নিয়ে আসছি। এর সাথে ও সোজা সেই অন্ধকার গলিতে চলে আসে। ও চিল্লিয়ে চিল্লিয়ে সাহায্য চাচ্ছিল। লাইট শপে আলো দেখে সেখানে যায়। এ সময় এখানে অন্য এক মহিলা ছিল। অনিয়ং বলে, আমার মেয়ে চাপা পড়ে আছে, দয়া করে ওকে সাহায্য করুন। মহিলা বলে, এটা আমি পারবো না, আর এটা তোমারও কাজ না, তুমি এখান থেকে যাও। অনিয়ং বলে, আপনি এটা কি বলছেন? ও আমার মেয়ে, দয়া করে আমার মেয়েটার সাহায্য করুন। মহিলা বলে, আমি কোনো সাহায্য করতে পারবো না, ওর আসার হলে ও নিজেই এখানে আসবে। অনিয়ং রেগে একটি ল্যাম্প উঠিয়ে লাইটগুলো ভাঙতেই যাচ্ছিল। তখনই উনি চশমা খুললে এখানের সব কিছু ফ্রিজ হয়ে যায়। মহিলা ল্যাম্পটি জায়গা মতো রাখতেই সব কিছু আবারও আগের মতো হয়ে যায়। উনি বলে, তুমি এই লাইট ভাঙতে পারো না, কারণ এখানে তোমার মেয়েরও লাইট আছে। এর সাথে অনিয়ং দেখে এখানে অনেক অনেক লাইট আছে। আসলে এই লাইটগুলো মানুষদের জীবন রিপ্রেজেন্ট করে। যখনই একটা লাইট বন্ধ হয়ে যায়, এর মানে দুনিয়াতে একজন মারা গিয়েছে। অনিয়ংও বুঝতে পারে এটা সাধারণ কোনো লাইট শপ না। এর সাথেই ওর সেই ভূমিকম্পের কথা মনে পড়ে। ভূমিকম্পের কারণে অনিয়ং সেখানেই মারা গিয়েছে। অনিয়ং এটা বুঝতে পেরে অনেক কাঁদতে থাকে। আমার মেয়েটা অন্ধকারে একা, ও নিশ্চয়ই অনেক ভয় পাচ্ছে, এই বলে ও আরও কাঁদছিল। ও যেভাবে কাঁদছিল এটা দেখে যে কেউ কান্না করে দিবে। এই সিনটা বলে বোঝানোর মতো না। শান্ত হওয়ার পর অনিয়ং বলে, আপনি আমাকে আমার মেয়ের লাইটটা দিন। উনি বলে, তাকে নিজের থেকে নিজের লাইট খুঁজতে হবে। অনিয়ং বলে, ও এখানে আসতে পারবে না, ও তো আটকে আছে। আমি আমার মেয়েকে বাঁচাতে সব কিছু করতে পারবো, আমাকে বলুন কি করতে হবে। উনি বলে, তুমি তোমার মেয়ের জন্য সব করতে পারবে? সব? অনিয়ং বলে, হ্যাঁ। এর বদলে মহিলাটি নিজের জায়গায় অনিয়ংকে এই লাইট শপের দায়িত্ব দিয়ে চলে যায়। অনিয়ং নিজে ওর মেয়ের জন্য লাইট নিয়ে যায়, যার ফলে ওর মেয়েটা বেঁচে যায়, আরও একেবারের জন্য এখানে আটকে যায়। বর্তমানে সংশিক বলে,
আমি এক অ্যাক্সিডেন্টের পর এখানে চলে এসেছি। আমি কি মরে গেছি? ও বলে, তুমি এখনও জীবিত। সংশিক বলে, তাহলে আমি এখানে কি করছি? ও বলে, যারা মৃত্যুর মুখে আছে বা যারা তাদের মৃত্যুকে মানতে পারে না তারাই এখানে চলে আসে। সংশিক বলে, তাহলে কি আমি ভূত? অনিয়ং বলে, অতৃপ্ত আত্মারা যখন আসল দুনিয়ায় ঘুরে বেড়ায় তাদেরকে ভূত বলে। আর যারা কোমায় থাকে বা যারা তাদের মৃত্যুটাকে না মেনে এখানে ঘুরে বেড়ায় তাদেরকে স্ট্রেঞ্জার বলে। সংশিক বলে, এত না ঘুরিয়ে সোজা করে বলো, আমরা কোথায় আছি? এই জায়গাটা কি? অনিয়ং বলে, এই জায়গাটা হলো আফটার লাইফ। এর সাথেই পুরো স্ক্রিনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, কারণ এখানে কোনো রং নেই। ওদিকে বিয়ংজিন এখনও কুকুরের শব্দের কারণে ঘুমাতে পারছিল না, আর আবারও কুকুরটাকে খুঁজতে থাকে। আসল দুনিয়ায় আজ আইসিইউতে নতুন এক নার্স জয়েন হয়। তার নাম বুয়ং। ওকে ট্রেন করার দায়িত্ব দেয়া হয় ইয়ংজিকে। ওরা সকল রোগীদের দেখছিল। বুয়ং বলে, এই রোগী কি বাস অ্যাক্সিডেন্টের নাকি ট্রাফিক অ্যাক্সিডেন্টের? ইয়ংজি বলে, না, তবে এই রোগী ওই দিনই এখানে এসেছে। রোগীটা আসলে বিয়ংজিন ছিল। উনি ওই দিন ওনার কুকুর ম্যাক্সকে নিয়ে পাহাড়ে গিয়েছিল, আর বিয়ংজিন পাহাড় থেকে নিচে পড়ে যায়। বৃষ্টির কারণে ওনার হাইপোথার্মিয়া হয়ে গেছে। এ কারণেই আফটার লাইফে ওনার এতটা ঠান্ডা লাগে। ও সময় ম্যাক্স ওনার সাথেই ছিল। ম্যাক্স আগে রেস্কিউ ডগ ছিল। ম্যাক্স ওনাকে গরম রাখার চেষ্টা করছিল, ঘেউ ঘেউ করে ওনাকে হুঁশে রাখছিল। কুকুরের শব্দ শুনেই রেস্কিউ টিম বিয়ংজিনকে খুঁজে পেয়েছিল। আফটার লাইফে বিয়ংজিন কুকুরটির পিছু করে ওর কাছে গিয়ে দেখে ওর গায়ে একটি লাকড়ি ঢোকানো। এই দেখে বিয়ংজিনের ওর অ্যাক্সিডেন্টের ব্যাপারে সব কিছু মনে পড়ে যায়। ম্যাক্স ওনাকে বাঁচাতে গিয়ে সেখানেই মারা গিয়েছিল। বিয়ংজিন অনেক কাঁদছিল। আসল দুনিয়াতেও ম্যাক্স ওনাকে বাঁচানোর চেষ্টা করেছে। আফটার লাইফেও ম্যাক্স ওনাকে বিরক্ত করে করে ওনার জীবন বাঁচানোর চেষ্টা করছিল। ওনাকে লাইট শপের দিকে নিয়ে যাচ্ছিল। যেমনটা হিয়নজুর মাও ওকে বারবার লাইট শপে পাঠিয়ে ওর জীবন বাঁচানোর চেষ্টা করছিল। আসল দুনিয়ায় সখী বলছিল, মিস ইউহির ফিউনারাল আগামীকালই করা হবে, মানে ওনার কাছে একদমই সময় নেই। এজন্য উনি নিজেই লাইট শপের দিকে যেতে থাকে। হেয়নের পরিবারও বিদেশ থেকে এসেছে, ওর ফিউনারাল জলদিই হয়ে যাবে। এজন্য হেয়ন সুনহেকে বলে, ঘরে অন্ধকার, তোমাকে এখান থেকে বের হতে হবে। আসলে সুনহে কখনো হেয়নকে ছেড়ে যেতেই চায়নি। এ কারণেই ও ঘরের দরজা জানলা কিছুই খুলতে পারছিল না। হেয়ন বলে, তুমি চাইলেই দরজাটা খুলতে পারবে। দরজা থেকে বের হয়ে এই গলির শেষে এক লাইট শপ আছে। তোমাকে সেখানে তোমার লাইট খুঁজতে হবে, তাহলেই এখান থেকে বের হতে পারবে। সুনহে কেঁদে বলে, ঠিক আছে। আসল দুনিয়ায় ওরা ওই লোকটির বেডশিট চেঞ্জ করছিল, যে একদম শুরুতে মর্গের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। এ সময় লোকটির কানের হেডফোন পড়ে যায়, আর লোকটি মর্গের দিকে যেতে থাকে। ইয়ংজি আবারও হেডফোন লাগিয়ে দেয়। বুয়ং বলে, এটা কেন করলে? ইয়ংজি বলে, এই রোগী তার রাস্তা হারিয়ে ফেলেছে, তাই আমি তাকে গাইড করছি। আফটার লাইফের লোকটি মিউজিকের শব্দ শুনে পেছনে তাকিয়ে গ্রিন লাইট দেখতে পায়, মানে উনি আবারও বাঁচার ইচ্ছেটা ফিরে পেল। আসল দুনিয়ায় বুয়ং জিয়ংয়ের বেডের নিচে বাস্কেটবল দেখে বলে, এটা কে রেখেছে? ইয়ংজি বলে, আমি রেখেছি। ও বাস্কেটবল খেলতে খুবই পছন্দ করত। হয়তো এটার মাধ্যমেই ছেলেটা ফিরে আসার রাস্তা খুঁজে পাবে। এ সময় অন্য ওয়ার্ডের এক রোগী মারা যায়। লোকটি ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগী ছিল। বুয়ংয়ের মনটা খুবই খারাপ হয়। ও বলে, যদি কোমায় থাকা মানুষেরা কখনোই হুঁশে না আসে? ইয়ংজি বলে, এটা কখনোই বলবে না। এই রোগীরা জীবন মৃত্যুর এমন এক জায়গায় আছে যেখানে ওনারা বুঝতে পারছে না ওনারা কোথায় যাবে। ওখানের যে বর্ডার লাইন আছে, আমরা সেখানের রক্ষাকারী। আমরা তাদেরকে সেই লাইনটা ক্রস করতে দিব না। বাস ড্রাইভারের ফিউনারাল আগামীকাল করা হবে। আফটার লাইফে উনি ও সকল লোকদের খুঁজছিল যাদের বাস অ্যাক্সিডেন্ট হয়েছে।
জিয়ংয়ের বলের পিছু করতে করতে উনি জিয়ংয়ের কাছে পৌঁছায়। জিয়ংয়ের অবস্থা দেখে ওনার খুবই খারাপ লাগে আর বলে, আমার কাছে সময় অনেক কম, আমার সাথে চলো, আমাদেরকে এখান থেকে বের হতে বলে। জিয়ং বলে, আমি অনেক চেষ্টা করেছি, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই। উনি বলে, আমি তোমাকে বের করব, আর ওকে পিঠে করে লাইট শপের দিকে নিতে থাকে। এখানে সংশিক অনিয়ংকে বলে, তুমি আগেই আমাকে এসব কেন বলনি? অনিয়ং বলে, কারণ সত্যটা জানার পর অনেকেই তার দুনিয়ায় গিয়ে ডেলিরিয়ামে ভোগে। ডেলিরিয়াম এমন এক রোগ যেখানে মানুষ আসল আর নকল দুনিয়ার তফাৎটা বুঝতে পারে না, ফলে মানুষ আবারও এখানে ফিরে আসতে চায়। আমি চাই না তুমি আর এখানে ফিরে আসো, কারণ আমি এখানের বর্ডার গার্ডিয়ান। সংশিক বলে, আমি এখন ওই স্কুটির শব্দটা শুনতে পাই না, এমনটা কেন হচ্ছে? অনিয়ং বলে, তুমি ওই লোকের পিছু কেন করেছিলে? সংশিক বলে, আমি ভেবেছিলাম ওই লোকটা খুনি, তবে ওকে ধরার পর দেখি ওর চোখ তোমার চোখের মতো ছিল। তখনই আমার অ্যাক্সিডেন্ট হলে আবার চোখ খুললে আমি এই অন্ধকার গলিতে চলে আসি। সেখানেও আমি সাংহুনের স্কুটির শব্দ শুনতাম। যখনই শব্দের পিছু করতাম এই লাইট শপের কাছে চলে আসতাম। অনিয়ং বলে, আমি নিশ্চিত লোকটি তোমাকে লাইট শপের দিকে নিয়ে আসছিল। তুমি এখনও ওই লোকের পিছু করতে চাও? সংশিক বলে, আমি জানতে চাই উনি আসলে কে। অনিয়ং বলে, তাহলে তোমাকে যেতে হবে। সংশিক বলে, আমি কিভাবে যাব? অনিয়ং বলে, তুমি তো আমার কাস্টমার, তুমি কি এখনও তোমার লাইট খুঁজে পাওনি? সংশিকের লাইট আসলে ওর লাইটারটাই ছিল। ও এবার ফিরে যেতে চাচ্ছিল, আর লাইটারটা জ্বালাতেই সোজা আসল দুনিয়ায় সংশিক হুঁশে চলে আসে, যেটা দেখে নার্সরা খুশি হয়। বিয়ং জিনো ম্যাক্সের পিছু পিছু লাইট শপে চলে আসে। ও নিজের লাইটটা খুঁজে সেটা টাচ করতে আসল দুনিয়ায় বিয়ং জিনো হুঁশে চলে আসে। ড্রাইভার বলে, তুমি ওখানে অনেক ভয় পাচ্ছিলে, তাই না? জিয়ং বলে, আমি একা ছিলাম না, ঘরের ভেতর আরেকজন মহিলা ছিল। উনি ঘর থেকে বের হতে পারছিল না আর সাহায্য চাচ্ছিল। ড্রাইভার ওকে লাইট শপের কাছে এনে বলে, দোকানের ভেতরে গিয়ে তোমাকে নিজের লাইট খুঁজতে হবে, তাহলেই এখান থেকে বের হতে পারবে। যাওয়ার সময় উনি ওর কাছে অনেক মাফ চায়। আমি সত্যি অনুতপ্ত, আমি এটা বলার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমি মন থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। উনি অনেক গিল্টি ফিল করছিল। উনি মনে করছিল ওনার কারণেই অ্যাক্সিডেন্টটা হয়েছে, আসলে তো এমনটা না। জিউংও কাঁদতে কাঁদতে লাইট শপে যায়। অবশেষে ও নিজের লাইটটা খুঁজে পায়। অনিয়ং বলে, আশা করি আমাদের আর কখনো দেখা হবে না। এরপর জিউংও আসল দুনিয়ায় হুঁশে চলে আসে। কাহিনী 5 বছর আগে যায়। ইয়ংজি 1 মাস কোমায় থাকার পর হুঁশে এসেছে। ইয়ংজি বলে, মাত্র 1 মাস, সেখানে মনে হয়েছিল অনেক বছর পার হচ্ছে। সেই দুনিয়াটা অন্যরকম ছিল। মিস হিউ বলে, কোমায় থেকে জেগে অনেকেই ডেলিরিয়ামের শিকার হয়, তুমি চিকিৎসা নিলে সব স্বাভাবিক হয়ে যাবে। মিস হিউ ওর এত ভালোভাবে যত্ন নিয়েছে, ফলে ও হুঁশে এসেছে। তাই ইয়ংজিও ডিসাইড করে ওনার মতোই নার্স হবে। উনি ওনার MP3টাও ওকে উপহার দিয়ে দেয়, যেটা ইয়ংজি এখন রোগীদের হুঁশে আনতে ব্যবহার করছিল। বর্তমানে একে একে অনেক রোগী হুঁশে আসছিল, কিন্তু জিয়ং অনেক চেষ্টা করেও হিয়নমিনকে ঠিক করতে পারছিল না। এজন্য এবার বাস আসার আগেই ও বাসে উঠে পড়ে আর হতাশায় হিয়নমিনের উপর চিল্লাতে থাকে, তুমি কি আসলেই কখনো আমাকে ভালোবেসেছিলে? না হয় কেন তুমি আমাকে মনে করতে পারছো না? হিয়নমিন তো কিছুই বুঝতে পারে না। ও কাঁদছিল, তুমি কেন আমাকে চিনতে পারছো না? আমার কাছে বেশি সময় নেই। আর ওর শার্টের বাটন খুলে ফেলে। পেটে সেলাইয়ের দাগ দেখে হিয়নমিন ভয় পেয়ে যায়। এরপর হিয়নমিন ওর কাছে মাফ চাচ্ছিল। ও জিয়ংয়ের কথা বিশ্বাস করছিল আর মাফ চাচ্ছিল যে ওর কিছুই মনে পড়ছে না। আসল দুনিয়ায় ওনারা আর অপেক্ষা করতে পারছিল না। এজন্য জিয়ংয়ের ফ্রিজারটা ভেঙেই ওর ফিউনারাল করার ডিসাইড করে। জিয়ংও এটা বুঝতে পারে। ও বলে,
তোমাকে একটি কাজ করতে হবে। হিয়নমিন বলে, তুমি যা বলবে আমি তা করতেই রাজি। ও বলে, তুমি ওই লাইট শপে যাও, সেখানে তোমাকে তোমার লাইট খুঁজতে হবে। তুমি তোমার লাইটের কাছে গেলেই সেটা জ্বলজ্বল করতে শুরু করবে। তোমার ইচ্ছে শক্তি দ্বারা সেটা খুঁজতে হবে। ওদিকে বাস ড্রাইভার সুনহের সাহায্য করার চেষ্টা করছিল। হেয়ন ওনাকে দেখে বলে, আপনিও মারা গেছেন, আমিও মারা গিয়েছি। উনি বলে, সব দোষ আমার। বাস ছাড়ার আগে আমি খেয়াল করেছিলাম ব্রেকে কোনো সমস্যা হয়েছে। যাত্রীরা অপেক্ষা করছিল, এই বাহানা করে আমি চলে গিয়েছিলাম। সব আমার জন্যই হয়েছে, আমাকে মাফ করে দাও। হেয়ন বলে, এটা আমাদের দুর্ভাগ্য। অ্যাক্সিডেন্ট আটকানো কারো সাধ্যে নেই। যা কিছু হয়েছে এতে আপনার দোষ নেই, তাই নিজেকে দোষ দেয়া বন্ধ করুন। এখন কি করবেন? উনি বলে, আমি জানি না, আমার কাছে বেশি সময় নেই। আমি শুধু বেঁচে যাওয়া লোকদের লাইট শপে নিয়ে যেতে চাই। হেয়ন বলে, আমিও এটা করছি, হাল ছাড়বেন না। আপনি সোমাং অ্যাপার্টমেন্টে যান আর হিয়নজুর সাহায্য করতে বলে। ড্রাইভার যখন হিয়নজুর কাছে যাচ্ছিল, রাস্তায় ইউহির সাথে ওনার দেখা হয়। ড্রাইভার ওনার কাছেও মাফ চাইতে থাকে। চলুন, আপনাকে লাইট শপে নিয়ে যাব। ইউহির মুখে কটন দেখে ড্রাইভার বুঝতে পারে উনি মারা গেছে আর আরও মাফ চাইতে থাকে। ইউহি ওনাকে ইশারা করে হিয়নজুর কথাটা বলে আর নিজে লাইট শপে যায়। উনি অনিয়ংকে হিয়নজুর লকেটটা দেখিয়ে হিয়নজুর সাহায্য করতে বলে। অনিয়ং বলে হিয়নজুকে নিজের লাইট নিজেকে খুঁজতে হবে। ইউহি রেগে ওর কলার টানতে থাকে। অনিয়ং যখনই ওকে শান্ত করতে নিজের গ্লাসটা খুলে, ইউহি স্তব্ধ হয়ে মাটিতে পড়ে যায়। ও কাঁদতে থাকে আর কিছু বোঝাবার চেষ্টা করে। ইউহি ওর মুখে সেই ক্যান্ডিটা দিতেই অনিয়ং চিনে ফেলে ও তো ইউহি, ওর সেই ছোট্ট মেয়েটা, আর কেঁদে ওকে জড়িয়ে ধরে। সিনটা খুবই ইমোশনাল ছিল। অনিয়ং যেভাবে ওর মেয়েকে বাঁচাতে লাইট নিতে এসেছিল, ইউহিও ওর মেয়ে হিয়নজুকে বাঁচাতে হিয়নজুর লাইট নিতে এসেছে। এদিকে হিয়নজু মাকে ঘরে না পেয়ে মাকে খুঁজতে বের হয়। সামনে ড্রাইভারকে দেখে ও বুঝতে পারে উনি স্ট্রেঞ্জার। ড্রাইভার বলে, আমি তোমাকে খুঁজতে এসেছি। ওনার খারাপ অবস্থা দেখে হিয়নজু এক মহিলার কাছে সাহায্য চায়। ড্রাইভার বলে, উনি আমাদের দেখতে পাবে না। এখানের সব কিছু তোমার আজব লাগেনি? হিয়নজুরও মনে পড়ে এতদিন এখানে ও যেখানেই যেত কেউই ওকে খেয়াল করেনি, ওর সাথে কথাও বলেনি। এসব বুঝতে পেরে ওর নাক থেকে রক্ত পড়তে থাকে। ড্রাইভার ওর কাছেও মাফ চায়। ওনার ফিউনারালের সময় হয়ে গেছে, এজন্য উনি আর হিয়নজুকে লাইট শপে নিতে পারবে না। উনি বলে, তোমার মাও তোমাকে ফেরানোর অনেক চেষ্টা করেছে, আর এটাও বলে দেয় ওর মা কেন কথা বলতে পারছে না। সত্যটা জেনে হিয়নজু রুমে গিয়ে অনেক কাঁদতে থাকে। এর মাঝে মাও ওর জন্য লাইট নিয়ে চলে আসে। হিয়নজু লাইটটা নিতেই চায় না, ও অনেক কাঁদতে থাকে। আমি তোমার সাথেই থাকতে চাই মা, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। মা ইশারা করে বলে, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে। হিয়নজু এরপরও যেতে চাচ্ছিল না। উনি জোর করে ওর হাতে লাইটটা দিয়ে দেয়, যার ফলে হিয়নজু আসল দুনিয়ায় চলে যায়, যেটা দেখে ড্রাইভারও স্বস্তি নিয়ে চোখ বন্ধ করে। সুনহেও হেয়নের বলাতে লাইট শপে যায়। সেখানে ও নিজের লাইটটা খুঁজে পায়। সেটা ধরতেই আসল দুনিয়ায় ও হুঁশে চলে আসে, কিন্তু একটু পরই ও মারা যায়। আসলে ও নিজের লাইটটা পেয়ে ভেঙে ফেলেছে, কারণ সুনহে ওর ভালোবাসার মানুষ হেয়নের সাথেই থাকতে চাচ্ছিল। জিয়ং হিয়নজুকে লাইট শপে নিয়ে আসে। হিয়নমিনের কিছুই মনে পড়েনি, এরপরও ও সাথে থাকতে চাচ্ছিল। জিয়ং বলে, আমি তোমাকে ফলো করব, তোমাকে যেভাবেই হোক তোমার লাইট খুঁজতে হবে। ওর বলাতে হিয়নমিনও শপের ভেতরে যায়। ও কেমন যেন হন্তধন্ত হয়ে লাইটটা খুঁজছিল। অনিয়ং বলে, মনে হচ্ছে এটা তোমার ইচ্ছে না। মানে জিয়ংয়ের কারণেই হিয়নমিন ওর লাইট খুঁজে পায় আর আসল দুনিয়ায় ফিরে যায়। জিয়ং কাঁদতে থাকে যে ও আর কখনোই হিয়নমিনকে দেখতে পাবে না।
বেচারির জন্য খুবই খারাপ লাগে। আসল জীবনেও ও কতটা কষ্ট পেয়েছে, এখানেও ওর কষ্টের শেষ হলো না। কাহিনী 3 মাস পরে যায়। আজ জিউং ডিসচার্জ হচ্ছিল। ইয়ংজি ওকে বিদায় দিতে এসেছে আর বলে নিজের পায়ের খেয়াল রেখো, ডেলিরিয়ামের জন্য চিকিৎসা চালিয়ে যেও। ও জিউংকে লাইটওয়ালা জুতো উপহার দেয় যেন ও আর রাতে হারিয়ে না যায়। আশা করি আমাদের আর দেখা হবে না। জিউং বলে মনে হচ্ছে কথাটা আগেও শুনেছি। ইয়ংজি হেসে বলে হ্যাঁ, সেই লোকটি বাহির থেকে রুড হলেও ভেতর থেকে খুবই দয়ালু। ও কিছুই বুঝতে পারে না। এর মানে ইয়ংজি যখন কোমায় থেকে আফটার লাইফে গিয়েছিল সেখানের সব কিছুই ওর মনে আছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইয়ংজি মৃতদের কাছে গিয়ে হিন্ট দিয়েছিল ওরা যদি ওদের প্রিয়জনদের সাহায্য করতে চায় তাদেরকে লাইট শপে পৌঁছাতে হবে। ইয়ংজি খুশি ছিল যে ও মানুষকে বাঁচাতে সাহায্য করতে পারছিল। আফটার লাইফে আরও অনেকগুলো লাইট আসে কারণ সম্প্রতি আরও বড় এক অ্যাক্সিডেন্ট হয়েছে। অনিয়ং বলে কে জানে ওনারাও কি এখানে কিছু সময়ের জন্য থাকবে নাকি একেবারের জন্য থাকবে। এরপর আমরা সঙনকে দেখি। আফটার লাইফেও উনি দায়িত্বের সাথে বাস ড্রাইভারের কাজ করছিল। সুনহে আর হেয়ন একসাথে খুশি ছিল। আসল দুনিয়ায় হিয়নজু হুশে আসার পর এই প্রথম স্কুলে আসে। বাবা ওকে স্কুলে ছাড়তে আসে। হিয়নজু এখনও বুঝতে পারছিল না ও আসল দুনিয়ায় আছে নাকি আফটার লাইফে। ক্লাসের সবাই ওর সাথে ভালো আচরণ করছিল, তবে হিয়ানজু শরীর খারাপের বাহানা করে বাহিরে চলে আসে। ও যখন ট্যাপ ছেড়ে ঠান্ডা পানি অনুভব করে দেন ও বুঝতে পারে ও আসল দুনিয়ায় আছে। আসলে হিয়ানজু কোমা থেকে হুশে এসে ডেলিরিয়ামের চিকিৎসা নেয়নি যেন মায়ের সাথে কাটানো শেষ স্মৃতিটুকু ও ভুলে না যায়। আফটার লাইফে ইউহি এখন বাবার সাথেই লাইট শপে ছিল। অনিয়ং বলে ক্যান্ডি খাবে। ইউহি বলে তুমি এখনও আমাকে বাচ্চা ভাবো। ও বলে তুমি সবসময় আমার কাছে বাচ্চাই থাকবে। দুজন একসাথে খুবই খুশি ছিল আর ওদের সাথে ম্যাক্সও ছিল। আমাদের দেখানো হয় এখানে শুধু একটি লাইট শপ না, অনেকগুলো লাইট শপ আছে। হয়তো সেগুলো এলাকা অনুযায়ী বা অ্যাক্সিডেন্ট অনুযায়ী আলাদা করা ছিল। হিয়ানজুও ওর মায়ের মৃত্যুটাকে মেনে নিয়েছে। এ সময় এখানে ও ওই আত্মাটাকে দেখতে পায়। ও বলে তোমার ঠান্ডা লাগছে না? মেয়েটি হেসে বলে তুমি একমাত্র আমার সাথে সুন্দর করে কথা বলো। হিয়নজু ওকে চিনতে পারে না কারণ ও তো দূর থেকে আত্মাটির চেহারা দেখেনি। ও বলে তোমার মনে নেই আমাদের দেখা হয়েছিল, জানলা দিয়ে তুমি আমাকে হাই বলেছিলে, একমাত্র তুমি আমাকে দেখতে পেতে। তুমি সেখান থেকে চলে যাওয়ার পর আমি আবারও একা হয়ে গেছি, তাই তোমার পিছু পিছু এখানে চলে এসেছি। অন্যদিকে সংশিক পুরোপুরি সুস্থ হওয়ার পর সাংহুনের রেস্টুরেন্টে আসে, যেটা এখন বন্ধ হয়ে গেছে। সংশিক বলে আশেপাশের মানুষের থেকে শুনেছি এখানে এক ভূত থাকে, বের হয়ে আসো। সাংহুন ওকে দেখে খুশি হয়। সংশিক বলে সরি, আমি তোমার ফিউনারালে যেতে পারিনি, ও সময় আমি কোমায় ছিলাম। আমরা জানতে পারি ওই রাতে সংশিক যখন সাংহুনকে ধরতে গিয়েছিল তখনই সামনে থেকে এক ট্রাক চলে আসে। ও সময় সাংহুন সংশিককে বাঁচিয়ে নিয়েছে, ফলে উনি নিজেই মারা গিয়েছে। আর হ্যাঁ, ওনারা দুজনই ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগী ছিল। সাংহুন কিছুদিন কোমায় থেকে মারা গিয়েছে। সংশিক বলে সরি তোমাকে সন্দেহ করার জন্য, আর ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আর আমাকে লাইট শপে নিয়ে যাওয়ার জন্য। সাংহুন বলে আমি তো শুধু আমার কাজ করেছি। সংশিক জিজ্ঞেস করে তোমার কাজটা কি? সাংহুন বলে যারা আফটার লাইফ থেকে আসল দুনিয়ায় চলে আসে তাদেরকে তাদের দুনিয়ায় পাঠাই। এর মানে সাংহুন ওই মেয়েটিকে মারেনি, ও তো মেয়েটির পিছু করছিল ওকে আফটার লাইফে পাঠানোর জন্য। সংশিক বলে ওই বৃদ্ধের ব্যাপারটা? সাংহুন বলে আমি ওনার সাহায্য করতে চাচ্ছিলাম। উনি ওনার শেষ দিনে ছিল। উনি অনেক দিন যাবৎ খাবার খায়নি, ঠিকমতো হাঁটতেও পারত না। এজন্যই সাংহুন বৃদ্ধের জন্য জাজাংমিয়ন নিয়ে গিয়েছিল, সাথে টিভির চ্যানেলটাও চেঞ্জ করেছিল, আর ওনার ছেলে নাতিদের সাথেও কথা বলিয়ে দিয়েছিল।
এজন্যই মারা যাওয়ার সময় বৃদ্ধের মুখে হাসি ছিল। যাই হোক, সাংহুন এতদিন সংশিকের সাথে দেখা করার জন্যই অপেক্ষা করছিল। ও বলে, আমি তো মরে গেছি, আমাকে এখান থেকে যেতে হবে। তোমার চোখ সাধারণ মানুষের চোখের মতো না, তারা যেটা দেখতে পায় না তুমি সেটা দেখতে পাও। আমি তো আর আমার কাজ করতে পারবো না, তাই এখন থেকে এটা তোমার। মানে ও নিজের কাজটা সংশিককে দিয়ে যায়, যেটার মাধ্যমে সংশিক অনেক কেস সলভ করতে পারবে। সংশিকও খুশি খুশি কাজটা মেনে নেয়। সাংহুন আফটার লাইফে চলে যায়। ওদিকে ইয়ংজি হাসপাতালে আসলে একটা লোকের সাথে ওর দেখা হয়। আসলে ওই দিন বাস অ্যাক্সিডেন্টের সাথে এই ট্রাক ড্রাইভারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর উনি সেখানেই মারা গিয়েছে। ওনার আত্মা ইয়ংজিকে বলেছিল ওনাকে বাঁচাতে। ও সময় ইয়ংজি ব্যস্ত ছিল, আর উনি ভেবেছে ইয়ংজি ওনাকে সাহায্য না করায় উনি মারা গিয়েছে। এজন্য উনি রেগে ইয়ংজির উপর হামলা করতেই যাচ্ছিল। তখনই সংশিক এখানে চলে আসে ইয়ংজিকে বাঁচানোর জন্য। ও নিজের চোখ ব্যবহার করে আত্মাটিকে আফটার লাইফে পাঠিয়ে দেয়। অন্যদিকে হিয়ানমিন হুইল চেয়ারে ছিল। ও নিজের ডেলিরিয়ামের চিকিৎসার জন্য এসেছে। সবাই বলছে আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সে মারা গিয়েছে, তবে আমার কিছুই মনে পড়ছে না। হতাশায় ও চিল্লাচ্ছিল। ব্রিজে গিয়ে পুরনো ফোনে ও জিয়াংয়ের মেসেজ দেখে। এরপরও ওর কিছুই মনে পড়ে না। রেগে ও ফোনটাই ফেলে দেয়। কাহিনী 3 মাস আগে যায়, যখন জিয়ংকে ফিউনারালের জন্য তৈরি করা হচ্ছিল। জিয়ং কেঁদে বলে, হিয়নমিনের কেন আমাকে মনে নেই? ওই জায়গার লোকজন তাদের প্রিয়জনকে চিনতে পেরেছিল, কিন্তু আমাদের সাথেই এমনটা কেন হলো? আমি অনেক চেষ্টা করেও তাকে কিছুই মনে করাতে পারিনি। এর মানে ও কি কখনোই আমায় ভালোবাসেনি? সখী বলে, তুমি জলদি এমন জায়গায় চলে যাবে যেখানে তুমি কোনো কষ্টই অনুভব করবে না। সব কিছু ঠিক হয়ে যাবে। তবে জিয়ং এটা মানতেই পারছিল না। আমার খুবই কষ্ট হচ্ছে, আমি ওকে খুবই মিস করছি। বর্তমানে হিয়নমিন যখন বাড়ি আসে, ও ঘরের কোডটাই ভুলে যায়। মানে ও তো নিজের স্মৃতি হারিয়েছে, এর সাথে প্রতিদিনের জিনিসগুলোও মনে রাখতে পারছিল না। এ সময় এখানের লাইট অফ হয়ে যায়। ও যখনই লাইট অন করতে হাত ওপরে তোলে, ওর মনে পড়ে ও হয়তো আগেও এমনটা করেছে। ব্যাকগ্রাউন্ডে জিয়ং বলছিল, আমি চাই হিয়নমিন আমাকে মনে করুক, আমার নাম ধরে ডাকুক, আমি ওকে ফলো করব। যখনই এখানের লাইট অন হয়, হিয়নমিন দেখে ওর হাতে জিয়ং ঝুলে আছে, যেটা খুবই ভয়ঙ্কর ছিল। এর মানে জিয়ং অতৃপ্ত আত্মা হয়ে এখানে চলে এসেছে। ও ভূত হয়েও হিয়নমিনকে ওর ব্যাপারে মনে করানোর চেষ্টা করবে। পরের সিনে দেখি সংশিক এখন ওই মেয়েটার কেস সমাধান করে ফেলেছে। এ সময় অফিসে একটি মেয়ে আসে। এখানে বলে দেই, তোমাদের মুভিং সিরিজের কথা মনে আছে? এই ড্রামাটা আর মুভিং ড্রামাটার রাইটার একজনই। উনি এই ড্রামার সাথে মুভিং ড্রামা যুক্ত করেছে। সংশিক জিজ্ঞেস করে কি হয়েছে। গিউল বলে, কিছুদিন আগে জঙ্গন হাই স্কুলটা ধসে পড়েছে। আমাকে বলা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে রিটার্ন রিপোর্ট বানাতে। সংশিক জিজ্ঞেস করে, রিটার্ন রিপোর্ট কেন? তদন্ত করা হবে না? উনি বলে, উপর মহলের লোকরা কেসটা বন্ধ করে দিয়েছে। সংশিকের কাছে ব্যাপারটা আজব লাগে। ও বলে, এই মেয়েটা এখানে কি করছে? গিউল বলে, ও সাক্ষী দিতে এসেছে। স্কুলের অ্যাক্সিডেন্টের রাতে ও সেখানেই ছিল। সংশিক জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছ তুমি? মেয়েটি আর কেউ না, হিসু ছিল। ও বলে, না, আমি আঘাত পাই না, কারণ ওর কাছে স্পেশাল পাওয়ার আছে। ওর গায়ে আঘাত লাগলেও সেটা সাথে সাথে ভালো হয়ে যায়। যারা মুভিং ড্রামাটা দেখেছ তাদের মনে আছে শেষে জঙ্গন হাই স্কুলে কত ভয়ঙ্কর লড়াই হয়েছিল? সেই ঘটনার কথাই এখানে বলা হচ্ছে। যাই হোক, রাতের বেলা সংশিক এক অ্যাপার্টমেন্টে যাচ্ছিল। শুনেছে এখানে নাকি ভূত থাকে। তখনই ইয়ং তাক নামের একটা ছেলে সেই বিল্ডিংয়ে যাচ্ছিল। সংশিক ওকে সেখানে যেতে নিষেধ করে। কথায় কথায় আমরা বুঝতে পারি ইয়ং তাকও ভূতদের দেখতে পায়, আর চুটকি বাজিয়ে সেটার নমুনাও দেখায়।
হয়তো ও সময় থামিয়ে ভূতদের দেখতে পায়। মনে আছে, মুভিং ড্রামাতে আমাদের দেখানো হয়েছিল একটা ছেলে সময় থামাতে পারে, কিন্তু তার চেহারা দেখানো হয়নি। হয়তো ইয়ং তাকি সেই ছেলেটা। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। শোনা যাচ্ছে 2026 সালে মুভিং ড্রামাটির সিজন 2 আসবে। হয়তো সেখানে আমরা লাইট শপ ড্রামাটি আর মুভিং ড্রামাটির কানেকশন দেখতে পাব, যেখানে সকল স্পেশাল পাওয়ারের লোকদের দেখানো হবে। আমি যেটুকু বুঝেছি সেটুকুই বললাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর অবশ্যই কমেন্ট করে জানিও ড্রামাটি কেমন লেগেছে।